আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল পার্টিসিপেন্টদেরকে অ্যাডভান্টেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকে যত সময় উপস্থিত হওয়ার জন্য। তার সাথে সাথে আপনাদেরকে একটা একটু কাজ দিই, যেহেতু আমরা পরস্পরের সহযোগিতা নিয়েই এগোতে হবে যে এবং হেল্প করতে হবে। আজকে যে বিষয়টা আমি আপনাদের আলোচনা করব, ইনস্ট্রাক্টর হিসাবে আমি ইঞ্জিনিয়ার সোহেল রানা আছি। আপনারা বিভিন্ন ব্যস্ততা সামনে রেখেই আপনি আজকে যুক্ত হয়েছেন আপনারা আমাদের আজকে সেমিনারে। ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন আশা করি। আমরা যেহেতু কয়েকটা মিনিট, আমরা 12 থেকে আজকে আমাদের মূল বিষয়ে আলোচনা করব। বিভিন্ন জন যুক্ত হচ্ছেন আপনাদের ইউনিভার্সিটি কলেজের যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোতে আমাদের লিঙ্কটা চ্যাট বক্সে লিঙ্কটা দেওয়ার জন্য অনুরোধ করতেছি যারা অফিসে আছেন। মুজাহিদ সাহেব, আপনি চ্যাট বক্সে শুধু লিঙ্কটা দেন আজকে সেমিনারের বিষয়বস্তু এবং লিঙ্ক এটা দেন। আমাদের পার্টিসিপেন্ট ভাইয়েরা বিভিন্ন গ্রুপে এটা সেন্ড করুক আজকের ফ্রি সেমিনারে। অবশ্যই আপনি এখানে অনেক শিক্ষামূলক জিনিস পাবেন। আপনাদের বন্ধুরা যারা আছে ইউনিভার্সিটি কলেজে যে গ্রুপগুলো আপনাদের পার্সোনাল গ্রুপগুলো আছে সেগুলোতে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। আমরা সবাই মিলে এসে একটা সুন্দর প্ল্যাটফর্ম দাঁড় করাতে চাই এবং ইনশাল্লাহ আপনারা ভালো কিছু পাবেন। তার সাথে সাথে যেটা বলতে চাই যে আপনাদের এই অ্যাডভান্টেকের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে অটোক্যাড থেকে এবং আরএসসি ওয়ার্ডের নিরাপন যেগুলো বলতেছেন, এগুলো শর্ট শর্ট করে ভিডিও এবং হচ্ছে বিভিন্ন প্রকার অটোমেশন, অটোক্যাড এবং কন্ট্রোলিং যে পার্ট গুলো আছে, অনেক শিক্ষামূলক ভিডিও আছে ভিএফডি থেকে শুরু করে পিএলডি, পিএলসি, তারপর হচ্ছে আপনার ইএচএমআই, ডেল্টা কানেকশন থেকে শুরু করে আপনি সলিড ওয়ার্কের কিছু আছে এখানে দেখতে পাচ্ছেন। আমাদের 209টা ভিডিও আছে, শুধু আপনাদের যেন কাজে আসতে পারে শর্টকাট সেই জন্য দেওয়া হয়েছে। এই চ্যানেলটি এই 5 মিনিট আর আমরা 4 মিনিট আছে, আপনারা মেহরবানি করে একটু ঘুরে এসে জাস্ট একটু ঘুরে এসে আমাদের চ্যাট বক্সে যদি আপনারা ডান লেখেন আমরা উৎসাহ পাবো আপনাদের কাছ থেকে। সো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, হাইলি রিকোয়েস্ট করব যে আপনারা আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন এবং আমাদেরকে একটু উৎসাহ দিবেন। আপনাদের কোনো উপকার আসতে পারে আমরা ধন্য মনে করব। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আমরা আজকে সেমিনারটি 9:12 থেকে ফর্মাল ভাবে শুরু করব, আর 4 মিনিট সময় আছে। আপনারা মেহরবানি করে ঘুরে আসবেন, আপনাদের কাজে আসবে। তার পথে যখনই আপনার একটা লিঙ্ক চলে আসবে সামনে, তখন হয়তো বা উপকার আসবে। এখানে অনেক ইনফরমেশন আছে এই ইউটিউব চ্যানেলে, এবং আরো আমরা দৈনন্দিন আমরা যেহেতু আমরা এই প্রফেশনের সাথে যুক্ত, সো আমরা এগুলো ডেভেলপ করতে থাকবো এবং হচ্ছে আপনার ছোট ছোট করে ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে শুরু করে যত কিছু আছে অটোমেশনের এই চ্যানেলে পাবেন। এবং অটোক্যাডের একদম সিরিজ আকারে এখানে বাংলায় আলোচনা করা হয়েছে, সেটা দেখে আপনি অটোক্যাড শিখতে পারবেন। সবাইকে যেখানে কোর্স করতে হবে বিষয়টা না, এগুলো দেখেও কিন্তু অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। সো আপনাদেরকে আহ্বান জানাবো আমাদের চ্যানেলটা ঘুরে আসার জন্য। এবং অ্যাডভান্টেক এই নামে, আমাদের অ্যাডভান্টেক নামটা একটু অন্যরকম ভাবে, কন্টেক্ট টিএকে বিডি এই নামে পেজ আছে, আর এই হচ্ছে আপনার আমাদের ইউটিউব চ্যানেল আছে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে ধৈর্য ধারণ করে এতক্ষণ থাকার জন্য। আপনাদের আবারও বলতেছি, 2টা কাজ দিচ্ছি আমি ছোট করে, যা আপনাদের অন্য গ্রুপগুলোতে এটা শেয়ার করার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আসার জন্য। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল পার্টিসিপেন্টদেরকে আজকে অ্যাডভান্টেজের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা নির্দিষ্ট টাইমে আমাদের প্রোগ্রামটি শুরু করতে পারায় আল্লাহ তাআলার কাছে শত কোটি শুকরিয়া। এবং আপনারা যারা যুক্ত হয়েছেন তাদের জন্য দোয়া করি। নলেজ শেয়ারিং এর যে একটা আমাদের প্ল্যাটফর্ম অ্যাডভান্টেজ বিডি, সেখান থেকে যেন আপনাদের আশার প্রতিফলন ঘটাতে পারি এবং আমাকে সহযোগিতা করবেন। এবং আপনাদের মধ্য থেকে যদি কেউ কিছু বলতে চান, অবশ্যই আপনাদেরকে অ্যাক্সেস দিব। অ্যাডভান্টেজ
অ্যাডভান্টেজ প্রতিষ্ঠান শুধু যে আপনাদেরকে আমরা বলবো আপনারা শুনবেন, বিষয়টা এরকম না। এটা যে টোটালি একটা নলেজ শেয়ারিং প্রতিষ্ঠান। সো আপনাদেরকেও আমি আহ্বান জানাবো যে আপনাদের মধ্য থেকেও যদি কেউ কিছু বলতে চান, আমরা অ্যাক্সেস দিব। মানে আসলে আমি যেটা প্ল্যাটফর্ম আমরা দাঁড় করাতে চাই যে ইঞ্জিনিয়ারিং সেক্টরটা একে অপরের সাথে, এটা জব করতে যে বা ফিল্ড থেকে যে এক্সপিরিয়েন্সটা আমরা গ্যাদার করি, সেটা হচ্ছে সবার মাধ্যমে আপনি আমি আমার মাধ্যমে বিলিয়ে দেওয়া। যেমন আপনি যে এক্সপিরিয়েন্সটা অ্যাচিভ করবেন, সেটা কিন্তু আমি কখনোই কখনোই আমি কিন্তু এটা আপনি যদি আমাকে শেয়ার না করেন আমি কখনোই পাবো না। সো আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে একে অপরের সাথে মিলেমিশে আমাদের যে, ধরুন আপনি 5 বছর বা 3 বছরে যেটা অ্যাচিভ করেছেন, সেটা আমাদের প্রিয় ভাইয়েরা বা আমরা যেন এটা 6 মাসেই আমরা সেটা অ্যাচিভ করতে পারি। জব ফিল্ডে যে ইঞ্জিনিয়ারিং যে একটা ফ্লেভার বা ইঞ্জিনিয়ারদের যে একটা ভালো প্ল্যাটফর্ম, একে অপরকে সহযোগিতার মাধ্যমে এগিয়ে নেওয়াই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আজকের যে মূল বিষয়, আলোচনার বিষয় হচ্ছে ইলেকট্রিক্যাল ডিজাইন এন্ড ইনস্টলেশন ফর নিরাপন আরএসসি অডিটের রিকোয়ারমেন্ট। মানে আজকের বিষয়টা এটা যে যারা জব করতেছেন এবং জব খুঁজতেছেন, তারা আজকে এই সেমিনার থেকে কি পাবেন। দুই শ্রেণীর মানুষ, মানে ইঞ্জিনিয়ারদের জন্য আমরা যেটা মানে নলেজটা শেয়ারিং করি যে যারা জব খুঁজতেছেন তারা ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করতে হয় বা ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড গুলো কি, সেটা আপনি এই প্ল্যাটফর্ম থেকে পাবেন। যেটা আমরা 5 বছর 7 বছর 10 বছর চাকরি করে যেটা পেয়েছি, আপনি সেটা পাবেন 1 মাসের মধ্যেই। বা আজকে আজকে এই আলোচনা থেকে অনেক কিছু পাবেন। আরেকটি হচ্ছে যারা জব করতেছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে, কিছু কাজ জানেন কিছু কাজ জানেন না, নিরাপন বারেসি সকল রিকোয়ারমেন্ট গুলো, স্ট্যান্ডার্ড গুলো, ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড গুলো কিভাবে আপনি আপনার জব সেক্টরে কাজে লাগাবেন এবং জব সেক্টরে কিভাবে জাম্প করে এবং হচ্ছে আপনার পজিশনকে ডেভেলপ করবেন, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে আজকে আলোচনা করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের মধ্য থেকে যদি কোনো সিনিয়র পার্সন থাকেন, যদি কোনো আলোচনা করতে চান, অবশ্যই আপনাদেরকে অ্যাক্সেস দেব। মানে বিষয়টা হচ্ছে আপনি আমি মিলে যে বিষয়টা আপনি আমি ফিল্ড থেকে পেয়েছি, জব সেক্টরে পেয়েছি, এবং সেটা বিভিন্ন মানে প্রসেসে আমাদের যারা জুনিয়র এবং হচ্ছে সিনিয়র এই বিষয়টা একটু পিছিয়ে আছে, সেই বিষয়টাকে আমরা বিল- মানে তাদেরকে নেওয়ার একটা সুযোগ তৈরি করে দেবো ইনশাল্লাহ। তো প্রথমে আসছে দেখেন অ্যালায়েন্স বা হচ্ছে নিরাপদ। আমাদের আহ, এই অ্যালায়েন্সটা হচ্ছে কি, তার আগে এখানে একটু যেতে হবে আপনাকে পিছনে, যে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস আর এমডি সেক্টর ফ্যাক্টরি আপনার 2013 রানা প্লাজা যখন ক্লপস হলো, যেই তো আমাদের বড় একটা ক্লপস হয়েছিল। এই 2013 আগে আপনি একটু দেখবেন, যারা সিনিয়র আছে তারা তো জানেই, বা যারা এই জিনিসটা থিসিস করেননি, ধরেন একটা বিল্ডিং আছে, বিল্ডিংটা হচ্ছে 10 তলা, নিচতলায় মার্কেট, 3 তলায় 4 তলা 5 তলা পর্যন্ত মনে করেন হচ্ছে গার্মেন্টস, তারপরে উপরে হচ্ছে আপনার কি, উপরে হচ্ছে আপনার এই আবাসিক, নাই কোনো একটাই সিঁড়ি, নাই কোনো একাধিক সিঁড়ি, নাই হচ্ছে ফায়ার হাইড্রেন্ট, সেফটি, এগুলো করতে তো অক্কা করতো না। আপনারা দেখেছেন যেখানে যেভাবে ইচ্ছা আমরা ফ্যাক্টরি করে দিয়েছি। আমাদের পাশের কি আছে এটাও আমরা দেখিনি, যে আবাসিক এলাকা তাহলে এখানে সেফটি অবলম্বন করতে হবে, কিছু দেখিনি। এটা না দেখার কারণে, এবং বাংলাদেশ যেহেতু আমরা অন্য দেশ থেকে ডেভেলপের দিক থেকে অনেক পিছিয়ে আছি, সো এবং রাজনৈতিক কন্দনের কারণে শুধু মানে যুদ্ধ, মানে স্বাধীনতা নিয়ে কথা বলতে বলতে আমরা 50টা বছর কাটিয়ে দিয়েছি। মানে স্মার্টলি দেশটাকে সাজানোর জন্য মানে এগিয়ে আসবে এ ধরনের মানুষ খুবই কম বাংলাদেশে, তাই মানে বলা যাবে না, খুবই কম, যারা আছে তারা প্লেস পাচ্ছে না। এই জন্য এই জায়গাগুলোতে আপনার স্ট্যান্ডার্ড ভাবে দেখার সুযোগ ছিল না, যে যার মতো করে বিজনেস করেছে।
তখন কি হলো, 2013 সালে যখন রানা প্লাজা বিল্ডিং ক্লাবস হলো, তখন যেটা ঘটলো, বিদেশি কোম্পানিগুলো দেখেন, ওদের ধর্ম কর্ম, ধর্মের কথা বলেন, ওদের দল, বিরোধী দল, সরকারি দলও থাকে ওই দেশে, সবকিছু ঠিক আছে, ভোটও হয়, সবকিছু ঠিক হয়, কিন্তু দেশের ব্যাপারে তারা, দেশের ব্যাপারে কাদা ছোড়াছুড়ি কখনোই তারা করে না। এবং দেশের যে ডেভেলপ টাইপের যে কাজগুলো, সেগুলোর ব্যাপারে আপনারা একদম মানে দৃঢ়, মানে সংকল্প, তারা শপথ তাদের খুব স্ট্রং। তো সেজন্য তাদের নিয়মের ব্যাপারে কোনো ছাড় নাই অ্যাকচুয়ালি। তো দেখেন, এগুলো তখন 2013 সালে ক্লাবস হলো, এই তখন বাংলাদেশ থেকে যে বায়ার গুলো ছিল, ইন্টারন্যাশনাল বায়ার গুলো, তারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিল। আপনারা জানেন যে আমাদের ব্যবসাগুলো অনেক ছড়ে পড়েছিল, আমরা অলরেডি সেকেন্ড পজিশনে আমরা আরএমজি সেক্টর ছিলাম। সেই ক্ষেত্রে অনেক মানে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, যারা চাকরি করেন বা আপনারা জানেন। এরা কি বললো, যে গ্লোবাল ব্র্যান্ড গুলো, যে মেজর গ্লোবাল ব্র্যান্ড গুলো বলছে যে না, আমরা বাংলাদেশে ব্যবসা করবো না। তখন কি হলো, এই যে অ্যালায়েন্স আর হচ্ছে অ্যাকর্ড নাম, অ্যাকর্ড, এটা এখন অ্যাকর্ড, এই দুইটা প্রতিষ্ঠান কি হলো, এই দেখেন 5 বছরের জন্য বাংলাদেশের বিজিএম এবং হচ্ছে আমাদের যে হর্তাকর্তা যারা আছেন, তাদের সাথে চুক্তিবদ্ধ হলো যে হ্যাঁ, আপনাদের দেশে আমরা বিজনেস করতে চাই, বাট আমরা আপনাদের সাথে 5 বছরের জন্য চুক্তিবদ্ধ হব, আমরা মনিটরিং করব, সেফটি গুলো দেখবো, যদি এটা থাকে দেন আমি আপনাদের সাথে বিজনেস করব। এখন এই অ্যালায়েন্স নর্থ আমেরিকার যে বায়ার গুলো আছে তাদেরকে নিয়ে করলো, আর হচ্ছে অ্যাকর্ড হচ্ছে ইউরোপিয়ান ব্র্যান্ড গুলো নিয়ে করলো। এই যে আপনার যেটা অ্যাকর্ড, সেটা রোল প্লে করে আরএসি। আরএসিটা কি? এটা হচ্ছে আরএমজি সাস্টেনেবিলিটি কাউন্সিল, একটা প্রতিষ্ঠান, জয়েন্ট স্টক কোম্পানি নামে বাংলাদেশে কাজ করে। 20 মে 2020 আমাদের, এই 20 মে 2020 আগে আমাদের 5 বছর যখন এই যে আপনার অ্যাকর্ড লাইন্স পূর্ণ হলো, তখন হচ্ছে অ্যাকর্ডকে অনুমতি না দিয়ে আরএসি নামে প্রতিষ্ঠানটা ফাউন্ড হলো বাংলাদেশে। ইনাদের কাজ কি? বিভিন্ন সেফটি বিষয়গুলো দেখবে, মনিটরিং করবে। এখানে কারা মানে এই প্রতিষ্ঠানটা কারা চালাচ্ছে? এক নাম্বার চালাচ্ছে হচ্ছে আপনার, দেখেন, বাংলাদেশের ইন্ডাস্ট্রি, গ্লোবাল ব্র্যান্ড এবং হচ্ছে গ্লোবাল এবং লোকাল বাংলাদেশের ট্রেড ইউনিয়ন, এই তিনটে প্রতিষ্ঠান মিলে এই প্রতিষ্ঠানটাকে দেশ এবং দেশের বাইরে যারা সবাই আছে স্ট্যান্ডার্ড ভাবে নিয়ন্ত্রণ চালায়। এখানে দেখেন, ইন্ডাস্ট্রি, যার সন্ধানী লিমিটেড নামে একটা প্রতিষ্ঠান আছে। ব্র্যান্ড অ্যাসোসিয়েশন ফর টেক্সটাইল আরএনজি সাস্টেনেবিলিটি ইন সাপ্লাই চেন, ট্রেড ইউনিয়ন অ্যাসোসিয়েশন ফর টেক্সটাইল অ্যান্ড আরএমজি সাস্টেনেবিলিটি ইন সাপ্লাই চেন। এই তিনটা প্রতিষ্ঠানের 3 6 18 জন মিলিয়ে আরএসির বোর্ড গঠন, বোর্ড, মেন বোর্ড, জন্য 3 6 18 জন, এই হচ্ছে আরএসির মেম্বার। আর যদি আরএসির ব্যাপারে আরো ডিটেলস জানতে চান, তাহলে আপনাকে আরএসির ওয়েবসাইট যেতে হবে, যেটা আজকে সেমিনার অনেক বিষয় আলোচনা করব, এতটুকুই। এখন কথা হচ্ছে যে আরএসি বা নিরাপন, দেখেন, আচ্ছা ওটা পরে বলতেছি। নিরাপন তো অ্যালায়েন্স তো বললাম ওনারাও সেফটি নিয়ে কাজ করে, দুটাই কোম্পানি, সেফটির বিষয়গুলো। এখন আরএসি মেন, আচ্ছা এখানে কি কারো কোনো প্রশ্ন আছে যে ফ্যাক্টরি যদি আরএসি বা নিরাপনের লিস্টেড হয়, তাহলে অনেক টাকা এবং হচ্ছে ওনাদের মতো করে ফ্যাক্টরি আপনার ইলেকট্রিক স্ট্যান্ডার্ড ভাবে সাজাতে হয়। তো আপনাদের কারো কি প্রশ্ন আছে যে আরএসসি বা নিরাপন বিভিন্ন টেকনিক্যাল অডিটের আওতাভুক্ত হতে ফ্যাক্টরিকে অনেক কিছু করতে হয়, টাকা খরচ করতে হয়, ওনাদের মতো করে সাজাইতে হয়, তাই আমি কেন করব? এই ধরনের কারো কোনো প্রশ্ন আছেন? আপনারা জানেন, একটু হ্যাঁ বলিয়েন প্লিজ। আপনাদের কি এটা আমি কি এটা বিশ্লেষণ করব, না আমি মেন আলোচনায় যাব যে আমি কেন আরএসসি বা টেকনিক্যাল অডিটের অন্তর্ভুক্ত হব আমি ফ্যাক্টরির মালিক হিসাবে? এটা কেন, প্রয়োজনীয়তা কি? এই ধরনের জানার কোনো প্রয়োজন থাকলে আপনার আলোচনার বিষয় কোনো আছে কিনা চ্যাট বক্সে লিখবেন, নাহলে বলবেন প্লিজ।
আচ্ছা, থ্যাংক ইউ। আপনাদের একটু কথা বলতে হবে। আপনারা বেশি রাত হয়নি। হ্যাঁ, তাহলে আমি মনে করবো যেন আমার সাথে আপনারা কানেক্টেড আছেন। আচ্ছা, কিছু ভাই মতামত দিয়েছেন যে আলোচনার বিষয় দেখেন, এটা হচ্ছে আপনাদের এগুলো, আমি রেসপন্স গুলো একটু দেখতে চাই, তাহলে আমার কথা বলার বিষয়গুলো আরো ভালো লাগবে। আর যদি আপনারা তো আমার সামনে নাই, বিভিন্ন জায়গায় আছেন, কিন্তু একটু মানে ইন্সপায়ার কম হবেন প্লিজ। দেখেন, এটা হচ্ছে ফ্যাক্টরি, এটা হচ্ছে অডিট। অডিট অডিট কি করলো, অডিটের আওতায় যদি আপনি হতে চান তাহলে আপনাকে কি করতে হবে, ফ্যাক্টরিটাকে স্ট্যান্ডার্ড ভাবে সাজাতে হবে, একটা ইস্যু। এবং তাদেরকে কিছু ফি দিয়ে তাদের মনিটরিং এর জন্য তাদের পিছু পিছু ঘুরে শিডিউল নিয়ে তাদের অনুযায়ী আপনার ফ্যাক্টরিটাকে সাজাতে হবে। এটা করতে গিয়ে আপনি আমি তো এলোমেলো পাবলিক বাংলাদেশের, যে যার মতো করে কাজ করেছি। হ্যাঁ, যখন অডিট আসে তখন দৌড়াদৌড়ি শুরু করি, আর না হলে আবার তখন ভুলে যাই যে আমরা মানে এটা স্ট্যান্ডার্ড প্রয়োজন। ফ্লোর টোলের অবস্থা খুবই খারাপ করে ফেলি আমি। তো এই জন্য অনেক কিছু, আপনার টাকা থেকে শুরু করে ম্যান পাওয়ার থেকে শুরু করে এবং কাজ জানা লোক দিতে হয়, এতে অনেক টাকা খরচ হয়। এখন এত কিছু করে কেন আমি করব, এই কেন উত্তরটা হচ্ছে এটাই যে এই ফ্যাক্টরি যে প্রোডাকশন করবে, এই প্রোডাকশনটা কোথায় যাবে? ধরেন আরএনজি টেক্সটাইল থেকে শুরু করে এটা যদি বাংলাদেশ মার্কেটে এই পণ্যটা সেল করে, কয় টাকা পাবে? মানে বাংলাদেশের ফেব্রিক বিক্রি করে আপনার ওনার কিছুই হবে না। তো ইন্টারন্যাশনালি যদি বিজনেস করতে পারে, দেন বাংলাদেশের জন্য ভালো এবং তার জন্য ভালো। ইন্টারন্যাশনালি যদি আপনি বিজনেস করতে যান, ইন্টারন্যাশনালি ধরেন আমেরিকান ব্র্যান্ড আর হচ্ছে ইউরোপিয়ান ব্র্যান্ড, এই দেশগুলো দল বল নির্বিশেষে ওনারা স্ট্যান্ডার্ড মেনটেন করে। দেখেন, যার কাছে প্রোডাক্ট নিবে তারও স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, এবং তারা তো দেশের ওনাদের স্ট্যান্ডার্ড মেনেই চলে। এখন এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে, আচ্ছা ওনার মাল প্রোডাক্ট কিনবে আমার কাছ থেকে, প্রোডাক্ট 100% ভালো হলেই তো হয়, আমার ফ্যাক্টরি কি আছে না আছে এটা দেখেন কি আছে। হ্যাঁ, আপনার কথাও ঠিক আছে, আমার কথাও। দেখেন, আমেরিকা বা ইউরোপের যে কান্ট্রি গুলো, তারা যে মনে করেন এই আমেরিকান ব্র্যান্ড হচ্ছে অ্যাডভান্টেজ। হ্যাঁ, অ্যাডভান্টেজ হচ্ছে আমেরিকান ব্র্যান্ড। এখন অ্যাডভান্টেজ কে যে যখন লাইসেন্স দিল একটা দোকান করার বা হচ্ছে আপনার বাইরে থেকে প্রোডাক্ট রপ্তানি করার, তখন ওনাদের একটা কিছু থাকে, গাইডলাইন থাকে, যে তুমি যেখানে মাল নিবা এরকম থাকতে হবে, এটা মানতে হবে, সেটা মানতে হবে, একটা রুলস রেগুলেশন থাকে। মনে করেন এটা এটা যদি উনি মনে করেন, অ্যাডভান্টেজ হচ্ছে আমেরিকান ব্র্যান্ড, আমেরিকার দেশে ব্যবসা ওনার বসবাস, উনি যদি এটা না করে ফলো গুলো, তো আমেরিকা সরকার কি করবে, এনার লাইসেন্সটা বাতিল করে দেবে, তুমি বিজনেস করতে পারবে না। আপনার ফ্যাক্টরির জন্য প্রোডাক্ট নিতে যে যদি একটা ব্র্যান্ড মানে বিজনেস বন্ধ করে দেবে ওই দেশের সরকার, এটা কেন করবে উনি? এক, সেই জন্য এটা খুবই, ওরা কোনো প্রয়োজনে নাই, আপনার সাথে বিজনেসই করবে না ওরা। আপনার ফ্যাক্টরিতে উকি মারতেও আসবে না যদি আপনি স্ট্যান্ডার্ড মেনটেন না করেন। এই আপনার ফ্যাক্টরিতে তাকে নিয়ে আসার জন্য, বিজনেস তো পরে ভিজিট করার জন্য, আপনার সাথে ব্যবসার জন্য ডিলিং করার জন্য, আপনাকে অবশ্যই আপনার এই ফ্যাক্টরিটাকে স্ট্যান্ডার্ড ভাবে সাজাতে হবে। এবং অ্যাকর্ড, অ্যালায়েন্স, নিরাপন যেটাই বলেন না কেন, ওনাদের মার্কিং সিস্টেম আছে 100। এই মার্কিং এর মধ্যে 95 বা 98 এর উপরে যদি না হয়, যেটা একদম ফার্স্ট ক্লাস যে বায়ার গুলা, 95 এর উপর না হলে আপনার ফ্যাক্টরিতে ওরা মানে বিজনেস করার জন্য ওরা চিন্তাও করবে না। মানে 90% থাকলেও আপনার ফার্স্ট ক্লাস যে বায়ার গুলা একদম আসবে না, 90% পেলেও 95 এর উপরে থাকতে হবে, মানে 100 পাইলে ওনারা ভালো। যখনই আপনার দেখবে যে হ্যাঁ হচ্ছে এক্স এক্স কোম্পানি 100% পেয়েছে, দেন আপনার এখানে আপনার ওনাদের ফ্যাক্টরির ব্যাপারে তখন কোয়ালিটি যাচাই করবে। না হলে আপনার সাথে কোনো কথাই নাই তাদের। তো দেখেন কতটা গুরুত্বপূর্ণ এই বিজনেস, মানে এইটা অডিটটা বা অডিট অনুযায়ী সাজানো ফ্যাক্টরি, যে আপনি যদি ইন্টারন্যাশনালি বিজনেস করতে চান তাহলে এটার কোনো বিকল্প নাই। আচ্ছা, আপনি এখন বলবেন যে ভাই
আরএসি তো হচ্ছে আপনার 15 150টা ব্যান্ড, আর ওখানে 20টা দেখলাম নিরাপদ। অলমোস্ট মনে করেন 200 ব্যান্ড। 200 ব্যান্ডের পরে যে আছে আপনার 50টা, ওই 50টা নিয়ে আমরা ব্যবসা করব? না, এটাও পারবেন না। ধরেন এই 200টা ব্যান্ড হচ্ছে নিরাপন, আরএসি বা বিভিন্ন ওনাদের যদি স্ট্রংলি এই এই অডিট প্রতিষ্ঠানগুলো মেনলি চালায় হচ্ছে বায়াররা, ঠিক আছে? তো এটার বাইরে মনে করেন আরো 200 আপনার ভালো ইন্টারন্যাশনাল বায়ার আছে, বা ইন্টারন্যাশনাল না হলে এদের পরে সেকেন্ড পজিশনে, ইনাদের কোনো টিমের সাথে যুক্ত নাই ধরেন, কিন্তু এরা আপনার কোম্পানিতে এরাও আসবে না। কেন আসবে না? ওরা এসে বলবে যে আপনার কি আরএসি আছে, জিজ্ঞেস করবে, বুঝে না। তো উনারা আরএসসি লিস্টেড না মনে করেন, বা ওনাদের এই 200 জনের মধ্যে আসতে পারেনি ওনারা, তারপর ওনারা অন্যের মাথায় বেল ভাঙিয়ে খাওয়ার চেষ্টা করবে যে আরএসসি যেখানে 100 আছে মানে এই কোম্পানিটা ভালো, চোখ বুঝে আমি প্রোডাক্ট নিতে পারি। ধরেন যে আমাদের ইন্ডিয়া বা হচ্ছে আপনার ভুটান, যে ছোট দেশগুলো আছে, মায়ানমার, আমাদের আশেপাশের ইউরোপ বা আমেরিকার মতো যে যে যেগুলো ছোট দেশ, তারা আপনার কাছে বিজনেস করবে না। কারণ হচ্ছে যে আপনার ফ্যাক্টরিটা স্ট্যান্ডার্ড না। এখন আপনি, আপনাকে যদি বলা হয় যে নাপা, নাপা আমরা ওষুধ খেয়ে ভ্যাকসিন করব, বা হচ্ছে এসকার বা এসিআই বা বিভিন্ন যে আমাদের কাছে যে নামি দামি যে ব্র্যান্ড গুলো আছে ওষুধের, এটা সেম ওষুধটা যদি আপনার একটা এক্স ওয়াই কোম্পানি যদি কালকে মানে আপনার ছাড়ে, আপনাকে যদি নিতে বলে, আপনি নেবেন? নেবেন না। কারণ কেন নেবেন না? আপনি জানেন যে এই আমি স্কয়ার কোম্পানির আমাকে ওষুধ দেন, মেডিসিন দেন। কারণ স্কয়ারের প্রতি কিছুটা হলো আপনার ভরসা আছে, কিন্তু এক্স ওয়াই জেড যে কোম্পানি, নতুন কোম্পানি, এর ব্যাপারে আপনি কিছুই জানেন না, আপনি ওর মেডিসিন কিনবেন না। দেখেন, আপনি একটা মেডিসিন নাপা কিনতে যে আপনি খুঁজতেছেন ব্র্যান্ড এবং হচ্ছে গ্রহণযোগ্যতা। ব্র্যান্ড বলতে গ্রহণযোগ্যতা, যে এটা আমি জানি না সো আমি কিনবো না। যে আমেরিকা বা ইউরোপ আপনার কাছে একটা প্রোডাক্ট কিনবে, যদি স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি না চলেন, আপনার কোম্পানিটা স্ট্যান্ডার্ড অনুযায়ী সবকিছু না চলে, তাহলে আপনার কখনোই আপনার সাথে বিজনেস করবে না। কি? ওকে, বিষয়টা আপনারা বুঝেছেন মেবি। সেজন্য এখন আপনার কথা হচ্ছে যে এখন আমাদের ইঞ্জিনিয়ারের কাজটা কি? যে মালিক সে বুঝবে। হ্যাঁ, আপনি তো ইঞ্জিনিয়ার, আপনারই তো কাজ। দেখেন এখানে এখন আপনার কাজটা কোথায়। আরএসি কি নিয়ে কাজ করে? স্ট্রাকচারাল সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি, ফায়ার লাইফ সেফটি, বয়লার সেফটি, এগুলো কাজ কার? এই স্ট্রাকচারাল সেফটি কি করবে? সিভিল ইঞ্জিনিয়াররা দেখবে। ইলেকট্রিক্যাল দেখবে, ফায়ার ফায়ার দেখবে, বয়লার দেখবে, বা ইলেকট্রিক্যাল দেখবে। এখন এগুলো যদি আপনি একটা বয়লার বসাচ্ছেন এমন ভাবে যে ওখানে অবস্থা খারাপ, আপনি ফায়ার ফায়ারের কোনো কোনো কিছুই ঠিক নাই, ইলেকট্রিক্যালের কোন দিক দিয়ে টেক গেছে আর কোন দিক দিয়ে কেবল গেছে, কেবল ক্যালকুলেশন ঠিক নাই, আপনার সাবস্টেশন লেআউট ঠিক নাই, আপনার হচ্ছে ডিভি ঠিক নাই, কেবল ক্যালকুলেশন ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই আপনার, তাহলে তো দুর্ঘটনা ঘটবে। তো এগুলো এখন আরএসি বা ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড কিভাবে মেনটেন করতে হয় আপনি জানেন না, শুধু গতানুগতিক আপনি ইঞ্জিনিয়ার। ওই ইঞ্জিনিয়ার দিয়ে আপনি কোম্পানিটিকে কিভাবে প্রপার সাজাবেন? বা আপনি, আমি যদি ইঞ্জিনিয়ার, আপনি যখন কাজ করবেন একটা ডিবিতে, ধরেন একটা ডিবিতে কাজ করতে চান, ডিবির কি স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত আপনার, সেটা আপনি জানেন না, তাহলে আপনি কিভাবে আপনি আপনাকে দিয়ে কোম্পানিটা গুড সাজবে? এই বিষয়টার জন্য যেটা আপনাকে জানতে হবে, যখনই আপনি আপনি ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড বুঝবেন, বা আরএসি তে কি চাই, নিরাপনে কি চাই, যখন যে কাজটা করবেন, ডিবি হোক, এমডিবি হোক, মেশিনের লেআউট হোক, আর্থিং ক্যালকুলেশন হোক, বাসবার ক্যালকুলেশন হোক, তখনই আপনি প্রপার ভাবে করবেন। লাইট লুমেন্স মেথড হোক, এলপিএস ডিজাইন হোক, থার্মোগ্রাফি হোক, তখন কিন্তু আপনি প্রপার ভাবে করবেন। সেই জন্য এই কোম্পানিটাকে প্রপার ভাবে সাজানোর জন্য আপনি, আমি গুড ইঞ্জিনিয়ার হওয়া খুবই প্রয়োজন, মানে গুড নলেজ এই বিষয়ে। সবাই তো আমরা গুড ইঞ্জিনিয়ার, বাট গুড নলেজ। এখন তার সাথে সাথে যেটা প্রয়োজন আর একটা, ধরেন আপনি বললেন যে ভাই আমি তো ম্যানেজার, আমি তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আমি তো সিনিয়র হয়ে গেছি, আমার কি দরকার, পোলাপান তো কাজ করে। ভাই পোলাপান তো কাজ করে, আপনি ম্যানেজমেন্টের সাথে টকিং করার জন্য বা বোঝানোর জন্য যদি আপনি আরএসি নিরাপত্তার জন্য যদি ক্লিয়ার ধারণা না থাকে, তাহলে আপনি আপনার অধীনস্থ লোকজনকে খাটাইতে পারবেন না, যে তারা কি করে আসলে ডিবিতে যখন আপনি দেখলেন, আপনি কোথায় ভুল ধরতে পারবেন না, এবং ম্যানেজমেন্টকে আপনি কভার করতে পারবেন না। এবং আরএসি যারা থাকে ওরা তো মিটিং করে এসে আপনার সাথে ডিসকাস করবে, এটা না, এটা এভাবে না, এটা, তখন তাদের সাথে আপনি ডিসকাস করতে পারবেন না। সো আপনি লুজার। যখনই আপনি জানবেন যে আপনি লুজার, ধরেন আপনার সামনে যদি R15 একটা বাইক দাঁড় করানো থাকে আর আপনি যদি চালাতে না জানেন, তাহলে কি লাভ? যদি আপনাকে আমার গাড়ির চাবিও দিয়ে দিই, তো আমার কোনো মানে
মানে চাবি নিয়ে আপনার কোনো কোনো মানে কোনো কাজ নাই, যেহেতু আপনি গাড়িটা চালাতে পারেন না। যদি গাড়িটা চালাতে পারতেন তাহলে আপনি, আপনাকে প্রাইভেট কারে যদি আমি বলি যে এই যে এটা আমার গাড়ি, আপনি নেন, আপনি ড্রাইভ করতে পারেন না, তখন আপনার জন্য আবার একটা ড্রাইভার ভাড়া করতে হবে। বিষয়টা এরকম। আর চাকরি সেক্টরটা তো আরো ডিফিকাল্ট, যে আপনি আমাকে ভালো করার জন্য অবশ্যই আপনাকে অনেক কিছু জানতে হবে। দেখেন, ইলেকট্রিক্যালের সেফটি নিড ডকুমেন্টস, আমরা এখানে তিনটা ডিপার্টমেন্ট নিয়ে চারটা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলছিলাম। আগে প্রথমে আপনার তিনটা ছিল, বয়লার সেফটি পরে যোগ হয়েছে, ঠিক আছে। এখন ইলেকট্রিক্যাল, যেহেতু আমরা ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল আসলে কি কি বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। ইলেকট্রিক্যাল এসএলডি, এলপিএস, লোড ক্যালকুলেশন, আর্থকুইক রেজিস্ট্যান্স টেস্ট রিপোর্ট, কেবল ইন্স্যুরেন্স টেস্ট, ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং, ট্রান্সফরমার ওয়েল টেস্ট রিপোর্ট, থার্মাল সার্ভোজ যে রিপোর্ট করি আমরা বা স্ক্যান করি সেটা, সিস্টেম আর্থিক রেজিস্ট্যান্স টেস্ট রিপোর্ট, প্রিভেন্টিভ মেইনটেন্যান্স প্রোগ্রাম শিডিউল, লটো বা লকআউট টেকআউট, ডিবি চেকলিস্ট। এখন এই যে কথাটি বললাম, এটা হচ্ছে আরএস এর রিকোয়ারমেন্ট। আর নিরাপন কি চাই দেখেন, নিরাপন কি চাই, নিরাপন চাই ইলেকট্রিক্যাল সেফটি শিডিউল, যে শিডিউল যেটা জেনারেটর অ্যান্ড রিলেটেড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মেনটেন্যান্সের একটা থাকবে, সাবস্টেশন অ্যান্ড রিলেটেড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মেনটেন্যান্স, আইপিএস ইউপিএস মেনটেন্যান্স, ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বোর্ড মেনটেন্যান্স, অ্যানুয়ালি ইন্সপেকশন রিপোর্ট, তারপর হচ্ছে লাইটিং প্রোটেকশন সিস্টেম, তারপর থার্মাল স্ক্যান রিপোর্ট, ইনসুলেশন রেজিস্ট্যান্ট টেস্ট, আর্থ রেজিস্ট্যান্ট টেস্ট, ট্রান্সফার ওয়েল টেস্ট, ইলেকট্রিক্যাল লোড ম্যানেজমেন্ট, ইলেকট্রিক্যাল সিস্টেম মেনটেন্যান্স, অলমোস্ট একই। এটি এটি আর হচ্ছে আর এসি অলমোস্ট, ওরা হচ্ছে একটু নামগত চেঞ্জ, অলমোস্ট এটা নিরাপদ 90 ডেজের একটা ওনাদের মনিটরিং থাকে, ওনাদের সফটওয়্যার আপনি কি করতেছেন না করতেছেন সেটা দিতে হবে। আর আরএসসি দেয় যেটা কি, আরএসসি দেয় আপনার ক্যাপ আকারে, ঠিক আছে, ক্যাপ আকারে। তাহলে দেখেন, এখানে যদি একটা পয়েন্ট নিয়ে আপনি কথা বলেন, লাইটিং প্রোটেকশন সিস্টেম কিভাবে করতে হবে, কত তালা করতে হবে আপনি জানেন, জানেন না। তারপরে ইন্স্যুরেন্স টেস্ট কিভাবে করতে হয় আপনি জানেন না, ধরেন ট্রান্সফর্ম ওয়েল টেস্ট কিভাবে করে, এই যে ওয়েল টেস্ট বা এটা নিয়ে আমি আপনাদের একটু সিকোয়েন্সলি আগাই, আমরা অনেক আলোচনা করব। আপনার ধৈর্যের সাথে থাকতে পারলে আমরা অনেক বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনাকে থাকার জন্য অনুরোধ করতেছি, যেহেতু আপনাদের এখানে শিক্ষণীয় বিষয়, যেহেতু যুক্ত হয়েছেন, সো আপনি সেমিনারটা কমপ্লিট করবেন। আপনাদের জন্য আরো কিছু চমক আছে লাস্টের দিকে, সেই চমকগুলো হয়তো আপনারা লুফে নিতে পারেন আজকে। বিষয়টা হচ্ছে যে দেখেন, আহ বিষয়টা হচ্ছে যে বাসবার ক্যালকুলেশন, এখানে কিছু ডেমো কোশ্চেন ক্রিয়েট করে রাখি। ভাই লাস্টের কথাটা বুঝি নাই, জব লুপে না মানে আপনাদের ওখানে কি কোনো ভ্যাকেন্সি বা কোনো জব না না, আমি বলছি সুযোগ জব আছে? না, আমি বলছি আপনাদের জন্য কিছু অফার আছে আর কি, ঠিক আছে। আচ্ছা, জবই যে শুধু অফার তা না, কিছু অফার আছে, সেই অফার আর আমাদের ঘোষণার পর্যন্ত আপনারা থাকবেন আমাদের সাথে, আশা করি। ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, আরেকটা তো আজকে ভুল হয়ে গেছে। আমার তো, আমি তো পরিচয় দিইনি আমাকে আজকে, হয়তো বা পেয়েছেন এখানে, আমি একটু পরিচয়টা দিয়ে ফেলি। জি আমি ভাইয়া ইঞ্জিনিয়ার করতেছি। দেখেছেন, তারপর আমি ইঞ্জিনিয়ার মশলাটা বেসিক্যালি বলি, বিভিন্ন ফ্যাক্টরি এবং ফ্যাক্টরিতে প্রায় আমি 7টা কোম্পানিতে জব করেছি এ পর্যন্ত, 12 বছর প্রায় জব করেছি। তারপরে অ্যাডভান্টেকের 2টা প্রতিষ্ঠান, অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, সেটা সেল সার্ভিস মেশিনারি এবং কনসালটেন্সি হিসাবে কাজ করি আমরা বিভিন্ন ফ্যাক্টরিতে, আমাদের অনেকগুলো প্রজেক্ট রানিং। আর অটোমেশন নিয়ে কাজ করি আমরা। আর স্পেয়ার পার্টস, বিএফডি পিএলসি, অটোমেশনের যে আপনার সার্ভিস এবং হচ্ছে আপনার মেশিনারির যে স্পেয়ার পার্টস গুলো আছে, সেগুলো আমাদের স্টোর আছে, সেগুলো আমরা সেল করি। বিএফডি প্রায় 3 4 6টা ব্র্যান্ডের প্রায় বিএফডি আমাদের কাছে পাবেন, এলসি থেকে শুরু করে। আর তার সাথে সাথে কি আমাদের 2টা প্রতিষ্ঠান, একটা হচ্ছে অ্যাডভান্টেক বিডি, যেটা আমরা আজকে অবস্থান করতেছি, আর একটা হচ্ছে অ্যাডভান্টেক লিমিটেড। লিমিটেড হচ্ছে এটা করে, আর লার্নিং সাইডটা নিয়ে আমরা প্রফেশনাল লার্নিং সাইডটা নিয়ে কাজ করি অ্যাডভান্টেক বিডি। লার্নিং সাইডটাতে অটোমেশন থেকে শুরু করে কন্ট্রোলিং, তারপর হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল অটোক্যাড, সলিড ওয়ার্ক, সিভিলের অটোক্যাড, তারপর হচ্ছে ফায়ার প্রোটেকশন আর অটোমেশন টোটালি আমাদের গুড ল্যাব আছে। তো এগুলো হচ্ছে আমাদের সার্ভিস। প্রথমেই আপনাদের সবার পরিচয় নিতে পারলে ভালো হতো। দেখা হবে কোনো এক সময় ইনশাল্লাহ। ডেমো কোশ্চেন ক্রিয়েট করেছি জাস্ট আপনাদের একটু চিন্তাটাকে বেগবান করার জন্য।
যে বাস বার ক্যালকুলেশন কিভাবে করব, কেবল ক্যালকুলেশন কিভাবে করব, লোড ক্যালকুলেশন, ট্রান্সফরমার ক্যালকুলেশন কিভাবে করব, লোড কত প্রকার, পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন কিভাবে করব, এসিবি বিসিবি কোনটা কখন ইউজ করব, এমসিবি সেট পয়েন্ট কিভাবে নির্ধারণ করব, ট্রান্সফরমার আর্থিং কয়টা দিব, জেনারেটর আর্থিং কয়টা দিব, এলটির আর্থিং কয়টা দিব, এইচটির আর্থিং কয়টা দিব, আর্থিং কেবল কিভাবে নির্ধারণ করব, সিস্টেম আর্থিং রেজিস্ট্যান্সের মান কত হওয়া উচিত, আর্থিং এর কেবল ফেজের কত পার্সেন্ট হতে হবে, এলপিএস এর রেজিস্ট্যান্সের মান কত হওয়া উচিত, এলপিএস এর বোরিং কত ফিট হওয়া উচিত, সিস্টেম আর্থিং এর বোরিং কত হওয়া উচিত, এলপিএস এর আর্থিক সর্বনিম্ন মান কত ফিট কি, সিস্টেম আর্থিং এর কপার রডের সাইজ কত হওয়া উচিত, এলপিএস এর কপার রডের মান কত হওয়া উচিত। আরএস এর কাজ কি, থার্মোগ্রাফি সার্ভো কি, থার্মোগ্রাফি সার্ভো কয়টা ধাপ থাকতে পারে, কেবল ইনসুলেশন রেজিস্ট্যান্স এর মান কত মেগার উপরে হতে হবে, আরএসি বা অ্যালায়েন্স এর ফ্যাক্টরিতে কেন প্রয়োজন, কেন প্রয়োজন তো বলে দিয়েছি, লাস্টের অ্যান্সার হয়ে গেছে। এটা হচ্ছে জাস্ট ডেমোক্রেসি। এখন আপনি দেখেন, আপনাকে এটা অনেক সিম্পল কোশ্চেন আর কি, আপনাকে প্রশ্ন করেন আপনি নিজে যে এই প্রশ্নটি, যে আপনার 27টা 28টা কোশ্চেন আছে, আপনি কয়টা পারবেন, আপনি কয়টা পারবেন, এটা আপনার ইস্যু। এখন এই ধরনের অসংখ্য কোশ্চেন ফেস করে আপনাকে যেতে হবে। হ্যাঁ, এখন এগুলো পারেন না কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি ধরেন মনে করেন এখানে যদি আমি প্রশ্ন করি, কেউ পারবে 10%, কেউ পাবে এই কোশ্চেনটির ভিতরে কেউ 30%, কেউ 60%, কেউ 70%, কেউ 80%। এখন চাকরি যখন ভাইবা দিবে, ধরেন এখন এখানে কেউ 80% কোশ্চেন অ্যান্সার দিয়েছে, আপনি পারছেন 30%, আপনি অবস্থাটা বুঝতেছেন। চাকরির বাজারে কিন্তু 5-এর মধ্যেই ব্যাপক ডিফারেন্স থাকে, ব্যাপক। আর আপনি এখান থেকে 50% আপনি আমার অন্যদের থেকে আপনি পিছিয়ে আছেন। আপনার কিভাবে আপনার ভালো জব হবে? আর ভালো কোম্পানিগুলো ভালো জব পেতে গেলে অবশ্যই আপনাকে মানে কিছু জেনে আপনাকে জব পেতে হবে। আচ্ছা, এখন আপনাদের সাথে আমি একটু আমাদের বর্তমান অবস্থান নিয়ে আমি একটু আলোচনা করব। এটা হচ্ছে ফ্লো চার্ট। আমি সবসময় যেটা বলে থাকি যে আমাদের গোলটা হবে অনেক বড়, স্বপ্নটা হবে অনেক বড়। আমি এবং ইঞ্জিনিয়ারিং যে যেখান থেকে পড়েছি কিনা, মানে সরকারি বেসরকারি পলিটেকনিক, আপনি হীনমন্যতায় ভুগলে আপনি শেষ। আপনি ইঞ্জিনিয়ার, সো আপনাকে বড় কিছু ভাবতে হবে সবসময়। যেমন একটা আমি গল্প না করলেই হয়, আমাদের মতো কিছু প্রতিষ্ঠান আছে আপনাদেরকে অফার দেয় এরকম, আমি দেখে তো অবাক হয়েছি এবং ওনার সাথে আমি পার্সোনালি কথাও বলেছি, যে আপনি যদি আপনার পলিটেকনিকে যারা চান্স পেয়েছেন তারা নিজের উপার্জন নিজেই করেন। হ্যাঁ, কিভাবে নিজের উপার্জন নিজেই করব, সেটা হচ্ছে যে আপনি ফার্স্ট সেমিস্টার যখন ভর্তি হয়েছেন পলিটেকনিকে, আপনি টেকনিশিয়ানের সাথে কাজ করতে হবে আপনাকে সেমিস্টারে। ফার্স্ট সেমিস্টারে কাজ করলাম, কি কি করব কাজ, পাইপ ফেলবে, সেখানে কাজ করবে ফ্যাক্টরিতে হেল্পার হিসাবে। আমি যেহেতু এসএসসি পাস করি, তো আমি পলিটেকনিকে ঢুকছি ফার্স্ট সেমিস্টারে, কাজ করতে হবে, বা এটা 2-3 মাস সময় পেয়েছে তখনই আপনার একটা কাজ করতে হবে। আমি এই কথাটার সাথে পুরাপুরি ভাই দ্বিমত। আপনার হয়তো প্র্যাকটিক্যাল লাইফ না, এটা খুবই একটা ভালো সিদ্ধান্ত, এটা একটা হঠকারী সিদ্ধান্ত আমি মনে করব। আপনি ইলেকট্রিক্যালে যারা সরকারিতে চান্স পেয়েছে, 4.5-এর নিচে আমার মনে হয় কেউ চান্স পায়নি। প্লাস একটা প্লাসের একটা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং সেক্টরে ভর্তি হয়ে পলিটেকনিক থেকে যদি ওনার ফার্স্ট সেমিস্টারে বা ফার্স্ট ইয়ারে ওনাকে যদি আপনি কাজের জন্য নামিয়ে দেন ফিল্ডে, কিছু টাকাও উপার্জন করে, মানে ওনার জীবনটা মানে শেষ। মানে ওনাকে মানে গুড লাইফে ফিরে আসা তার জন্য খুবই কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন। টাকা মানে 200-300 বিনিময়ে যে কাজ করা শুরু করলো, মানে ওনার জীবনটা ধ্বংসের দিকে চলে গেল। উনি কখনো ডুয়েটও চান্স পাবে না, ডুয়েটেও চান্স পাবে না, এবং হচ্ছে কোনো সরকারি গভর্নমেন্ট জবেও আপনি ভালো পজিশনে যেতে পারবেন না। এবং ইঞ্জিনিয়ারিং জায়গাটা যে থিসিসের জায়গা, আপনি না পড়ে আগে প্র্যাকটিক্যালে চলে গেলেন কিছু, এটা একটা ভুল জায়গা। এ ধরনের যদি আপনাদের কেউ থাকে, আপনি আমার ভাই হিসাবে এটা বললাম যে ওদেরকে এই পরামর্শ না দেওয়া উচিত। তাদেরকে কি করা উচিত, তাদেরকে উচিত হচ্ছে ফার্স্ট সেমিস্টারের ওয়ান ইয়ার একদম ইঞ্জিনিয়ারিং যে বিষয়গুলো আছে এগুলো একদম খেয়ে ফেলবে।
একদম মানে পড়ে একদম শেষ করে ফেলবে। সেকেন্ড ইয়ারে তাকে চিন্তা করতে হবে যে আমি কোন দিকে যাব, সেদিকে আপনি পড়ালেখা শুরু করতে হবে। থার্ড ইয়ার থেকে যদি উনি ডুয়েটে যায়, ডুয়েটের জন্য প্রিপারেশন নেবেন। আর যদি সরকারি জব, গভর্নমেন্ট জব করে, গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেবেন। আর যদি না করে, থার্ড ইয়ার থেকে যদি টেকনিক্যাল লাইফে, সরকারিতে লাইফ লিড করতে চায়, সেখান থেকে প্রিপারেশন নেবে। কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রথমে ঢুকেই কাজ করতে হবে, টাকা ইনকাম করতে হবে, টাকা ইনকাম করবে, একটা টিউশনই করবে, মানে লার্নিং সাইডে থাকতে হবে। যাই হোক, এটা একটা অন্য ইস্যু। আমার মনে পড়লো, আপনাদের বলে ফেললাম আর কি। আপনারা একমত কিনা আমার সাথে যে একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ভর্তি হওয়ার পরেই পলিটেকনিকে বা জি স্যার, মেধাবী স্টুডেন্ট একমত। ভর্তি হওয়ার পরে যদি টাকা নেশে দেওয়া হয়, ও কখনোই মানে মানে একজন ডুয়েট দেখেন, আমার আমার মানে আমার কাজিন রুয়েট কুয়েট সবগুলোতে এবারও দুটা চান্স পেয়েছে, রুয়েট একজন চান্স পেয়েছে। হ্যাঁ, তো তাদের বা আমাদের ফ্যামিলিতে রুয়েট বুয়েট অনেক লোকজন আছে, তাদেরকে দেখেছি যে তাদের চিন্তাধারাটাই অন্যরকম। মানে তারা চিন্তা, ফার্স্ট সেমিস্টারে যখন রুয়েট উনি ভর্তি হলো ইন্টার পাস করে, আর একটা ছাত্র ডিপ্লোমা পাস করলো 4 বছরে, আপনার চিন্তাধারা আসমান আর জমিন, আপনি কল্পনাই করতে পারবেন না তার সাথে তার মিলবে না। হয় কেন? এটা উনিও এসএসসি তে বি প্লাস পেয়েছিল, ইনিও পেয়েছে। কারণ হচ্ছে পরিবেশ আপনাকে ভাবতে, আমরা যে পরামর্শটা দিচ্ছি সিনিয়ররা, সেটাই কিন্তু অনেক বড় হিসেবে কাজ করে। সো থ্যাংক ইউ। অনেক সিলেবাসের বাইরে অনেক কথা বললাম, আপনারা আমার সাথে একমত কিনা আমি জানি না, এটা আমার ওপিনিয়ন, আমি বললাম আর কি। আচ্ছা, এখন আমরা ইঞ্জিনিয়ার যারা আছি, তারা আমি সবসময় বলি যে উল্টা দিকে চলি আমরা, মানে জাতি হিসাবে খুব মানে ভালো, অবশ্যই ভালো। উল্টা দিকে চলার একটা প্রবণতা আছে আমাদের। কেমনে এই প্রমাণটা আপনাদের 5 মিনিটের মধ্যে করে দেব। ধরেন আপনি যেখান থেকে ইউনিভার্সিটি ওর কলেজ, যেখান থেকে আপনি পাস করেন না কেন, পাস করার পরে আপনার টেন্ডেন্সি থাকে আমাদের জব, রাইট? চ্যাট বক্সে মহা করেন প্লিজ। আমাদের জব, জবের জন্য যেটা করতে হয়, ওকে ধরতে হয় বা স্যারকে বলতে হয় বা সার্কুলার ফেস করতে হয় আমাদের। এই যে সার্কুলার ফেস করতে গিয়ে, মনে করেন আপনার একটা ফ্যাক্টরিতে জব হলো, খুব সুন্দর জব হলো। ধরেন একটা এখানে একটা জব হলো, এখানে সাব স্টেশন, যেটা ইজি ভাবে বুঝতে পারবেন আপনারা, তাই সাব স্টেশন আলোচনাটা করি আমি। সাব স্টেশন ডেভেলপ হচ্ছে বা ইনস্টল হচ্ছে। এই ইনস্টল হচ্ছে, এখন আপনি জয়েন করলেন, জয়েন করার পর 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 7 দিন গেল। 7 দিনের এখানে আপনি ফ্যাক্টরিটা ঘুরে দেখলেন, দেখার পরে মানুষের সাথে পরিচয় নিলেন, এরকমই তো চাকরি হয় নাকি? একটু রেসপন্স করেন প্লিজ, যদি আপনাদের কষ্ট দিচ্ছি। 7 দিন বা 10 দিন বা 15 দিন আমরা ফ্যাক্টরিতে কি হানিমুন পিরিয়ডে থাকি আর কি, ঘোরাঘুরি করি আর কি। তারপরে 8 দিনের দিন বা 10 দিনের দিন বা 16 দিনের দিন, এক একটা কোম্পানি এক এক রকম, তখন বলে যে সোহেল সাহেবকে নিয়ে, এই মনে করে ম্যানেজার ওই ফোরম্যানকে বলবে যে নিয়ে ওনাকে একটু কাজে লাগান। কাজে লাগাবো, যা ইচ্ছা কাজে লাগাবেন, উনি ইঞ্জিনিয়ার হয়েছে, কি হয়েছে, 6 মাস আগে যা ইচ্ছা ও করায় নেন। এটা কাকে বলছে? ইলেকট্রিশিয়ান বা ফোরম্যানকে। আমি বিএসসি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, হতে পারে। সোহেল সাহেবকে ডেকে আসা, বলবে সোহেল সাহেব যান ওই যে অমুক সাহেবের সাথে একটু ফ্লোরে যান। আপনাকে সুন্দর করে ম্যানেজার বলবে বা আপনার সিনিয়র বলবে, ওখানে ও ওনাকে বলে দেবে যে ওনাকে ভূতের মতো খাটাও, ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার লাগবে না, 3 মাস বা 6 মাস ওনাকে ভূতের মতো খাটাও। হুম, অভিজ্ঞতা আছে স্যার এটা। হ্যাঁ, আছে না? আমাদের তো, আমরা তো হ্যাঁ, সবাই চাকরি করে এসেছি, আমি 12 বছর তো চাকরি জি করে জি এসেছি নাকি? জি, এটা তো তো অবশ্যই ফেস করতে হয় এবং করছিও। শুধু করছি না, টেকনিশিয়ানরা যে এতটা মানে বিকাউস হয়, আমি মানুষের কাছে আগে শুনেছিলাম। তা কিন্তু আমি আমার লাস্ট লাইফে বেশি আমাকে পেতাইতে পারেনি। 3 মাস মতো ওদের মানে কথাই মানে করছে, 3 মাস পরে ঘুরে দাঁড়িয়ে 6 মাসে ফ্যাক্টরি আমি ইনচার্জ হয়েছিল। লাস্টে টিকতে পারিনি বলে কোম্পানিতে ছেড়ে দিছি। হ্যাঁ, অনেক আছে এরকম। তারা তো এতটা বেয়াদব। হুম, এটা এটা কিছুটা ভাই এখন বুঝতেছে ইঞ্জিনিয়াররা। আমরা ওই যে অ্যাকোর্ড অ্যালায়েন্সে এসে বাধ্যতামূলক করে দিয়েছে ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল পার্সন থাকতে হবে, এতজন ইঞ্জিনিয়ার থাকতে হবে। এই জন্যই যতটুকু ভ্যালু পাচ্ছেন আপনি আমি, এই জন্যই পাচ্ছেন। যদি অডিট উঠে যায়, ওই টেকনিশিয়ান দিয়ে কোম্পানি চালাবে ফ্যাক্টরির মালিক, এটা মাথায় রাখেন। হুম হুম। তো 7 দিন পরে কি হলো, আমি চলে গেলাম যে একটা সাব স্টেশন, এখানে কাজ চলতেছে এখানে। এখন সোহেল সাহেব আসছেন, ইলেকট্রিক্যাল বিএসসি ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এখানে একটা টেবিল দিবে, এখানে চায়ের একটা ফ্লাস্ক থাকবে, কাজ চলতেছে না, মনিটরিং করবো, পয়সা মনে করেন এখানে দোল খাবো আর দেখবো। বিষয়টা কি, এরকম একটা চাকরি নাই পৃথিবীতে, বাংলাদেশে নাই, পৃথিবীতে আছে, ঠিক আছে? আপনার এখানে কিছু থাকবে না, আপনি দেখবেন, ঘুরবেন, কি দেখবেন ভাই? সাব স্টেশন এলটি প্যানেল আপনি বুঝেন, বাসবার বুঝেন,
পিএফআই বুঝেন, কেবল বুঝেন, কত ডিস্টেন্স লেআউট, কিচ্ছু বুঝেন না আপনি। তাহলে আপনি কি দেখবেনটা কি? এখানে দেখার দায়িত্বটা কি? আপনাকে একদম পুরা একদম লেবার হিসাবে কাজ করতে হবে। আপনি লেবার হিসাবে কাজ করতেছেন, কোনো সমস্যা নাই, আমি কাজকে ছোট বলতেছি না, কিন্তু এখানে একজন ইন্টার পাস বা এসএসসি পাস যে কাজ করতেছে আপনিও করতেছেন মনে করেন, কোনো সমস্যা নাই, এটা আরো ভালো, কাজকে ছোট বলা যাবে না। কিন্তু ওরা দেখে দেখে শিখছে যে এটা হচ্ছে এলটি প্যানেল, মধ্যে বাসবার আছে, কেবল আছে, এই আছে, সেই আছে, এভাবে এত পার্সেন্ট নিচ্ছে। ওরা দেখে দেখে শিখতেছে, আপনিও শিখতেছেন। তাহলে ওরা দেখে দেখে 5 বছর বা 10 বছর চাকরি করার পর ফোরম্যান হয়েছে, আপনিও সেম গতিতে আগাচ্ছেন। আপনি এক্সট্রা স্টাডি করতেছেন না, আপনি তো ইঞ্জিনিয়ার। আর যখন আপনি জব করতেছিলেন তখন তো আমরা বাপের টাকা খাইছি আর ঘুরছি, এখানে তো আইসা তো মনে করেন 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি। এই যে 16 ঘন্টা ডিউটি, 14 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি, এখন আপনার ইঞ্জিনিয়ারিং দেমাগ শরীর থেকে একদম ঝরা শুরু করতেছে। কতটুকু স্টাডি করছেন বা পড়ছেন সেটাও গেছ গা। এখন যাওয়ার পর দেখতেছেন 2-1 বছর ঘুরতেছেন ঘুরতেছেন, ভাল লাগে না, বই পড়তে ভাল লাগে না, কোনো কোর্স করেন না, কোনো বড় ভাইয়ের কাছে যান না। হ্যাঁ, এবং আপনার ফ্যাক্টরিতে মজার বিষয় হচ্ছে যে আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, যেহেতু আমি একজন ইনস্ট্রাক্টর, আমি 2014 সাল থেকে আমার প্রতিষ্ঠান আছে, গাজীপুরে প্রতিষ্ঠান আছে, ঢাকাতে 2-3টা প্রতিষ্ঠান আছে। সো আমি দেখেছি কি, যে সাব স্টেশন নিয়ে বসে থাকে দুঃখের বিষয় এটা, ইঞ্জিনিয়ার, বেসিক ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা। আমি যদি বলি বাসবার ক্যালকুলেশন কিভাবে করে, পারে না। বেকার ক্যালকুলেশন করে কিভাবে, সারাটা দিন উনি ওই সাব স্টেশনের উপরে বসে আছে, কি করেটা কি ভাই, সামনের সবগুলো ট্রান্সফরমার এবং এলটি বুঝে প্যানেল বুঝে বসে থাকে। মনিটর রেটিং দেখে। ডায়াল সুইচ অন অফ করতে করতে মানে 5-7টা বছর শেষ করে দেয়। না পারে এলপিএস ডিজাইন, না কাজ করতে যাও। তো এটা 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 হচ্ছে ভাই দুঃখের বিষয়। আপনাকে আপনার জায়গা থেকে আপনি যেই কাজটা করেন না কেন, আপনাকে ইঞ্জিনিয়ারিং দিমাগে ফিরে আসতে হবে। আচ্ছা, স্ট্যান্ডার্ড কি, কি কাজ করে আমার আশেপাশে, ফ্যাক্টরিতে আসলে আমার রেসপন্সিবিলিটিটা কি, বা যে আমার বসের রেসপন্সিবিলিটিটা কি, বা আমাকে কোন বিষয়গুলো দেখতে হচ্ছে, সে ওগুলোর উপর আপনি খেয়ে ফেলেন। এটা সোহেল ভাই যদি পারে সোহেল ভাইয়ের কাছে যান, অমুক ভাই পারলে অমুক যান, নেটে যান, আপনি সিঙ্গাপুর যান, আমেরিকা যান, চ্যাটজিপিটির কাছে যান, যেখান থেকেই হোক, যে কাজগুলো জানে, যেগুলো আমাদের আশেপাশে কাজগুলো হচ্ছে, যেগুলো সহজভাবে আপনার ধাপে ধাপে নেওয়া দরকার, নেওয়া শুরু করেন। দেখেন, 2 বছর নেন, তারপর আপনার অবস্থানটা আমাকে জিজ্ঞেস করবেন যে না ভাই পরিবর্তন তো হলো না। 100% পরিবর্তন হবে, যেটা আমরা করে দেখাচ্ছি আমরা, ইনশাল্লাহ। তো যাই হোক, এখন কি হয়, এখানে এসে আমরা কিছুই পারি না, এর করতে করতে 5-7টা বছর যখন জীবনে কেটে যায়, তখন হঠাৎ চলে আসে। মানে 5 বছরে যদি চাকরি করে যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার না হতে পারেন, যারা বিএস ইঞ্জিনিয়ার বা হচ্ছে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, জানবেন যে আপনাদের কপাল পড়ছে। বা 7 বছর 8 বছর, 8 বছর 7 বছরের ভিতরে অ্যাটলিস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে হবে। তাহলে আপনার গ্রোথটা আপনি ফিরে পাবেন। আর যদি 8 বছর 7 বছর এমন আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়েছে বা সিনিয়র ইঞ্জিনিয়ার হয়েছে 8 বছর 10 বছর চাকরি করার পর, জানবেন যে আপনাদের কপাল পুড়ে গেছে। এগুলো ডিরেক্ট কথাবার্তা। 10 বছরে যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কেউ না হতে পারেন, ডিপ্লোমা হোক আর বিএসসি হোক, বিএসসির একটা 7 বছর বা 5 বছরের পরে আপনাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে হবে অ্যাটলিস্ট। আর ডিপ্লোমা যাদের আছেন 12-10 বছরের ভিতরে অ্যাটলিস্ট আপনাকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে হবে চাকরি ফিল্ডে, তাহলে আপনার গ্রোথ ঠিক আছে। ক্লাস 5, তো স্যার ক্লাস 5 পাস করা উনি তো ম্যানেজার হয়ে বসে আছে, আর আমরা ভাই, যারা ডিপ্লোমা দিয়েছি তারা কবে হবো? ভাইয়া, শুনেন, আপনার যদি দেমাগ থাকে, ইঞ্জিনিয়ারিং দেমাগ বলতে গুড দেমাগ, হ্যাঁ, বুঝতে পারছি। আর আপনার যদি ভ্যালু থাকে, আপনাকে ওই তারা স্যার কোম্পানিতে আপনার ইন্ডাস্ট্রি লেভেলে স্যার তারা একটা টিম হয়ে থাকে, তারা অ্যাকচুয়ালি এডুকেটেড পার্সনদের কোনো মূল্যায়ন বা তাদেরকে কোনো ভাবে সুযোগ দিতে চায় না। আমি নিজে ফেস করছি স্যার এইরকম বিষয়টা। না, আমি এমনও দেখা বলি, গেছে আমাদের জি, যারা ইঞ্জিনিয়ার আছে তারা কেউ কেউ তো অনেক কান্নাও করছে। আমি তো লাস্টে বাধ্য হয়ে 6 বছর, হ্যাঁ ওই কোম্পানিতে 6 বছর থাকার পর আমি ছেড়ে দিছি, পারি না ওদের সাথে। এই সিয়াম যে ভাই, নর্মাল সিয়াম যে ভাই, নন সিয়াম টেকনিক্যাল। রেজা ভাই, আপনাকে একটু থামাই। মানে আমি এমন একটা, মানে আমি কিছুই না, এই যাও, এই যাও, এই যাও যাও যত শুনি। বিষয়টা হচ্ছে দেখেন ভাই, এই কথাটা যেহেতু আপনি উঠাই দিয়েছেন, আমরা তো চাকরি করে এসেছি। আমি এমন একটা পার্সন, সরকারি 2-2টা চাকরিতে জয়েন করে রিজাইন দিয়েছি, ঠিক আছে। আমি চেয়েছিলাম যে আমি বেসরকারি সাইডে আমি ঘুরবো, অনেক দিন ঘোরার পর বিজনেস করব, এই পথে আগাচ্ছি। বিষয়টা হচ্ছে যে আপনাকে ওই কোম্পানি থাকতে হবে কেন ভাই? আপনার যে রেসপন্সিবিলিটি, 10 জনের মধ্যে আপনি একজন হন। ওই কোম্পানি না আরেক কোম্পানিতে আপনি প্লেস করবেন করবেন, এটা 100%। একটা
দলবল নির্বিশেষে একটা গল্প করি আরেকটা, যে ডক্টর ইউনূসের কালকে একটা বক্তব্য, আমার একটা লাইন খুব আমার মানে কাজে লাগছে। বাংলাদেশে কি চাকরি রিটায়ার্ড করে, হ্যাঁ, একজন সিনিয়র মানুষ রিটায়ার্ড করে, তারপর রিটায়ার্ড করে কি উনার মনের মধ্যে এমন ভাবে একটা জড়তা কাজ করে রিটায়ার্ড করার পর, যে আমি রিটায়ার্ড করেছি, আমাকে তার কিচ্ছু হবে না। উনি এই আলোচনা সুন্দর করছে এটা, আমি রিটায়ার্ড করেছি মানে বাড়িতে যে রিটায়ার্ড করেছে মানে উনার মাথায় আর বুদ্ধি নাই, ওনার দ্বারা কাজও করা সম্ভব না। মানে এই যে একটা ভিতরে ভীতিটা ঢোকা যাওয়ার পরে উনি শেষ। আরে ভাই, একটা রিটায়ার্ড করলে একটা মানুষ মানে উনার এক্সপিরিয়েন্স, যে নলেজটা উনি Right. অ্যাচিভ করলো, সরকারি বা বেসরকারি যেখানে করুক না কেন, এটা যদি প্র্যাকটিক্যাল লাইফে উনি বসে বসেও যদি একটা মানুষকে গাইড করে, ধরেন 60 বছর 65 বছর বা 50 বছর একটা মানুষ জব করলো একটা সেক্টরে, যদি আপনার মতো আমার মানুষকে ওনার এক্সপিরিয়েন্সটা যেখানে যেখানে ঠেকতে ছিল, কেন ঠেকছিল, কিভাবে সলভ হয়েছে, এই বিষয়টা একটা অফিসে বসে হেল্প করে, দেখবেন যে ওই অফিসে আর কোনো বাধা থাকবে না। আপনারা একমত কিনা? জি একদম। তা আমরা রাইট। এটা করি না। তাহলে এখন এই জন্যই কে দায়ী? যাই হোক, জি এখন আমাদের যেটা করণীয়, যে ইঞ্জিনিয়ারিং লাইফে আপনার যে কাজগুলো হবে আপনার আশেপাশে, সেগুলো টেকনিক্যালি আপনি নোট করবেন ইউটিউব, এবং হচ্ছে বড় ভাই ছোট ভাই দেশ বিদেশ যায়া আপনাকে ওটাকে অ্যাচিভ করতে হবে। এখন দেখেন, প্রথমে তাহলে আমরা উল্টা দিকে চলতেছি, সোজা দিকে চলার উচিত আমাদের। কি উচিত? আমি সবসময় আমার কাছে কেউ পরামর্শ নিতে আসলে আমি বলছি, ভাই যদি জব যদি 2 মাস বা 3 মাস পরে জয়েন করার সুযোগ থাকে, রুলস রেগুলেশন দেখেন, ড্রয়িং শিখেন, ডিজাইন শিখেন, দেন আপনি জয়েন করেন। কেউ যদি জয়েন করে ফেলেন, এই উল্টা পথে চলছেন, সমস্যা নাই, তাহলে এগুলাকে অ্যাচিভ করে একটু কষ্ট হবে জব, সাথে সাথে এগুলো অ্যাচিভ করেন। দেখেন, একটা ট্রান্সফরমার আপনি একটা ডিজাইন করবেন, চারিদিকে কতটুকু জায়গা আছে আপনি জানেন না, রুলস রেগুলেশন জানেন না। রুলস স্ট্যান্ডার্ড রুলস রেগুলেশন কোথায় পাবেন আপনি সেটাও জানেন না, সেটা পাবেন বিএনবিসি তে পাবেন, এনএফপিএ তে পাবেন, ব্রিটিশ স্ট্যান্ডার্ডে পাবেন, এনএসসি তে পাবেন, আইএসসি তে পাবেন। এই ধরনের গাইডলাইন আছে, যে গাইডলাইন গুলো স্ট্যান্ডার্ড গাইডলাইন, ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড গাইডলাইন। আপনি কোনো আরএসি নিরাপনকে দেখে ভয়ে কাঁপা কাঁপানি কোনো সুযোগ নেই। আমি ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড জানি, আমি ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার ফ্যাক্টরি সাজাবো, তো কোনো অডিট ফেল করবে না 100%। ঠিক আছে, ঠিক গেল। তাহলে রুলস রেগুলেশন জানি, আমি ডিজাইন জানি। ডিজাইনটা কি? ধরেন আমি বললাম যে একটা ট্রান্সফরমারের চারিদিকে অ্যাটলিস্ট চারিদিকে 1 মিটার করে থাকতে হবে, এটা বিএনবিসি বলছে, এটা বিএনবিসি বলছে। ধরেন এটা এভাবে ড্রয়িং করা আছে, আপনি ইনস্টল করতে পারবেন না? পারবেন। এখানে কোনো কিছু ভুল করা আছে, আপনি ডিজাইন জানেন, আপনি রুলস জানেন, সো আপনি বললেন আপনার বসকে, স্যার এটা ভুল আছে, আমার মনে হয় থার্ড পার্টি করেছে, এটা ভুল আছে। কিভাবে বুঝলেন? স্যার বিএনবিসি তে এটা বলতেছে, বা আরএসি তে এটা বলতেছে, বা এনএফপি তে এটা বলতেছে। এটা যখন বলবেন তখন বস কিন্তু আপনাকে মাপবে যে না, ছেলেটা আসলে স্টাডি করতে চায়, জিনিয়াস। কারণ বস তো অনেক ব্যস্ত, ম্যানেজমেন্ট সামলাতে আমাদের জীবন শেষ না। ঠিক আছে, এইগুলো মিড লেভেলে এই কথাগুলোকে শিখে আপনার বসের কানে দেওয়াটা হচ্ছে আপনার জন্য ভালো একটা শর্টকাট সিঁড়ি। মনে করেন সিঁড়ি না বেয়ে আপনি লিফটে চলবেন, তখন লিফটে আপনি চাপ দেবেন, আপনি প্রমোশন পাবেন, আপনার স্যালারি ইনক্রিমেন্ট হবে। আর যদি গতানুগতিক ভাবে চলেন তাহলে বিপদ। এখন দেখেন, ইঞ্জিনিয়ারিং ভাষা হচ্ছে কি? ড্রয়িং, নাকি? আমরা তো এটা জানি নাকি, ইঞ্জিনিয়ারিং ভাষা হচ্ছে ড্রয়িং। ড্রয়িং বলেন, ড্রয়িং ড্রয়িং। এখন এখন হাত তুলেন তো একটু মেহরবানি করে, কি কি অটোক্যাড জানেন? ডটে ক্লিক করে হাত টানেন, কে কে জানেন এখানে অটোক্যাড? ভাই মোটামুটি জানি। সরি স্যার। মোটামুটি হাত টান না, মোটামুটি যারা জানেন জানেন তারা হাত টানেন। দেখি একটু এখানে আমরা একটু, দুইজন তৈরি কোথায়? যারা শুনতেছেন একটু দেন, আমরা জাস্ট ডিসকাস করতেছি, এখানে কোনো ভোটাভুটি করে নাই। আচ্ছা, দেখেন আমাদের এ পর্যন্ত 4 জন ভাই আমরা হাত ছেড়েছি, হয়তো আর 2 জন শুনতে পাইনি। তারপরও যদি এখন ভাই বললেন কি যে মোটামুটি পারি, ইঞ্জিনিয়ারিং সেক্টরে কোনো মোটামুটি বলে কোনো শব্দ নাই। বলবেন যে ভাই আপনারা কি না সব বস, জানেন না? আমি আমি আসলে নিজে এখন শিখতেছি, এতদিন শিখি নাই। হ্যাঁ, শিখতেছেন, আপনাকে কংগ্রাচুলেশন এবং গুড। আমি তো এটাই চাই যে আপনি শিখেন। এখন আমি আমি অলরেডি বলতেছি, আপনাদের ইয়েতেই আছি। আচ্ছা, আমার কোর্সে আছেন? জি জি। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার শেষ হয়নি এখন আর কোন কি। ব্যাচে আছেন আপনি? কোন ব্যাচে? ব্যাচের নাম তো মনে নেই আমাদের। সোম বৃহস্পতিবার যে ক্লাসটা হয় ওইটাতে, যে আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক নাইম ইউ। নাইম ভাইয়ার সাথে। আচ্ছা, আপনার আসার পথে বলুন তো ঘুরতেছেন ইনশাল্লাহ নাকি?
চেষ্টা করতেছি, সময় দেওয়ার জন্য সময় দিতে পারতেছি না, এটাই সবচেয়ে বড় ইনশাল্লাহ কথা। ইনশাল্লাহ ভালো করবো, আমরা লেগে প্র্যাকটিস থাকবো, ভালো হলে করবো। হয়ে যাবে। থ্যাংক ইউ। তো বিষয়টা হচ্ছে যে খুবই ভালো লাগছে। আমি যেটা বলতেছি যে ড্রয়িং যদি হয় আপনার ইঞ্জিনিয়ারিং এর ভাষা, তাহলে আমরা এখানে 3-4 জন মানুষ জানি, ঠিক আছে? তাহলে এখানে তো আমরা 28 জনই তো ইঞ্জিনিয়ার। যদি মনে করেন আমরা 10 জন জানি ধরি, তো 10 জনের ভিতরে 17 জন কি তাহলে আমরা ভাষা হারিয়ে ফেলছি? মজা, এটা একটা মজার বিষয় না? আজকের পর থেকে আমার মনে হয় যে আপনারা এটা শিখে ফেলবেন। অটোক্যাড শিখতে আপনার 3 দিন সময় লাগবে না, 24 ঘন্টায় অটোক্যাড শেখানো যায়। টাকা হোক ফ্রি হোক। আর এই অ্যাডভান্টেজের তো আপনার এই ইউটিউবে একবারে 4টা ক্লাস দেওয়া আছে, আরো 4টা মতো দিব, ফ্রিতে শিখতে পারবেন, ঠিক আছে? ভাই টাকা দিয়ে নিজের ইনভেস্টমেন্ট যদি আপনি না করেন নিজের লাইফে, তাহলে আপনি ঠকবেন। আমি এই 25, 26, 27 আমি একটা কোর্স করেছি, 3টা ক্লাস করেছি 14,500 টাকা, একদম ফুল পেড দিয়ে। সেখানে কি, উনি একটা কোর্স করায় মানে বিজনেস ডেভেলপ নিয়ে, কাঞ্চন নামে সার্চ করলে আপনারা পাবেন। উনি আমার মেন্টর, ওনাকে খুবই আমি লাইক করি আর কি, বিজনেস নিয়ে অনেক ওনার থিসিস আছে আর কি। উনি এক কোর্স করে 7 কোটি টাকা ইনকাম করছে। 7 কোটি টাকা, আপনি ভাবতেছেন একবার? উনি লাইফে সারা জীবনে মানে ই করে 6 কোটি টাকা লস করে যে ডেভেলপ করেছে উনায়, মানে আপনার মাথা নষ্ট করে। তো উনি একটা কথা বলেছিল আমার খুবই ভালো লাগছে, আমি যে জীবনে যেটা ইনকাম করবেন তার 40% টাকা আপনার নিজের লাইফকে স্কিল ডেভেলপ করতে যদি খরচ করেন, তাহলে আপনি পরবর্তীতে আপনার টাকার অভাব হবে না। আর প্রথমে যদি কোর্স করব কি করবো না, এই বইটা করব নিব কি নিব না, এই পিসিটা নিব কি নিব না, তাহলে আপনি গেছেন। 50,000 টাকার মোবাইল থাকে হাতে, কিন্তু একটা পিসি থাকে না 12,000 টাকা। দুঃখজনক। আপনারা যারা অটোক্যাড জানেন না, ইনশাল্লাহ আশা করি আপনারা শিখে নেবেন। এখন এই 4টা গেল। আমরা এটা দ্বারা যেটা বুঝাইতে চেয়েছি যে রুলস রেগুলেশন, ডিজাইন এবং ইনস্টল, এই যে নিয়মগুলো যদি আপনি জানেন, তাহলে একজন ইঞ্জিনিয়ারিং যে এবার পর সেটা পাবেন আপনি। এখন চলে আসেন, আপনি ভিজিটর হিসাবে আপনার চোখটা কেমন থাকবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে। প্রথমে থাকবে আউটলুকিংটা গুড কিনা, এই নবটা ভাঙা, এটা ভাঙা, এই লকটা ভাঙা, এটা ফুটা, এরকম থাকা যাবে না। এবং চারিদিকে যে সাফিসিয়েন্ট জায়গা থাকার কথা সেটা আছে কিনা, এখানে স্ট্যান্ডার্ড লুমেন্স থাকার কথা, যেটা থাকার কথা, এটা এখানে টেম্পারেচার যেটা আশেপাশে যেটা থাকার কথা সেটা আছে কিনা, এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। তার সাথে সাথে কি করতে হবে, যেটা এই আউটলুকিংটা দেখলেন, তারপরে হচ্ছে ইন্টারনালি ভিতরে ঢুকে পড়ে। মনে করেন এটা 600 অ্যাম্পিয়ারের ডিভি একটা, এখান থেকে 600, এই 600 ডিভির জন্য এই বাসবার কত, কেবল কত, ডিটেলস যেখানে যেটা প্রয়োজন, এখানে যেটা প্রয়োজন সেটা আপনার আছে কিনা সেটা আপনি এখন দেখতে হবে। এখন দেখেন, আপনার যদি বলে বা আপনি আমাকে বলেন যে আপনি দেখতে গেছেন বাসবার ক্যালকুলেশন জানেন না, ড্রপ আউট ভোল্টেজ জানেন না, কেবল কতটুকু ব্যান্ডিং থাকবে সেটা জানেন না, আহ, আপনি বেকার ক্যালকুলেশন জানেন না, তাহলে আপনি কি দেখবেন? আপনার কিছুই দেখতে পারবেন না। তারপর হচ্ছে ডিবির আশেপাশে কি থাকতে হয়, কি কি থাকে, HID থাকতে হয়, ডেঞ্জার সাইন থাকতে হয়, SLD থাকতে হয়, তারপর হচ্ছে আপনার চেক লিস্ট থাকতে হয়, এগুলো আপনি জানেন না। আপনি কি চেক দিবেন? ডিবির মধ্যে কি থাকতে হয়, এখানে আপনার ডোর আর্থিং থাকতে হয়, ডোর আর্থিংটা মেন যে বাসবার আছে তার সাথে বডি কানেক্ট করে আর্থিং। রাখতে হয়। হ্যাঁ ব্রাদার, এখন যদি আপনি জানেন তখনই তো আপনি ভুল ধরতে পারবেন। যেমন ডাক্তারের চোখ আর আমাদের চোখ কি এক? ডাক্তাররা তো এক্স রে রিপোর্ট দেখলেই বুঝতে পারে যে না, এখানে কি ভুল হয়েছে, মানে কি প্রবলেম। দেখেন মেন বেকার ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, ক্যাপাসিটি অনুযায়ী কেবল ক্যালকুলেশন, বাসবার ক্যালকুলেশন ঠিক আছে না, মেন ইনপুট কেবল কত, নিউট্রাল কেবল কত, আর্থিং কেবল কত, মেন বাসবার সাইজ কত, মেন লিঙ্ক কেবল বাসবার কত, ফুল সিলেকশন ঠিক আছে কিনা। জাস্ট এটা একটা এক্সাম্পল, 6-7টা জিনিস ভাবাতে, এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে একটা ডিবি বা হচ্ছে এমডিবি, মেন বিষয় পয়েন্ট গুলো। আচ্ছা, এখানে একটা বিষয় ট্রান্সফরমারের, যে দেখেন ট্রান্সফরমারের এইচডি সাইডের কেবল হচ্ছে একটা করে আছে, এবং চিকন কেবল থাকে সবসময়, এলটিতে এসে মোটা হয়ে যায়। কারণটা কি? এই পাশে ভোল্টেজ হাই থাকে, এই পাশে হচ্ছে কারেন্ট হাই থাকে। কারেন্ট হচ্ছে মেন প্যারামিটার, সেজন্য একাধিক কেবল, এই কেবল ক্যালকুলেশন করে জয়টা কেবলের প্রয়োজন তো এটা। এটা হচ্ছে আমি অনেকে প্রশ্ন করেছি, 2টা কেবল কেন খুঁজে, একটা পিএফ হয়ে যায়, একটা হচ্ছে এলডি প্যানেলে যায় না, এই দুইটা ইকুয়ালি একটা, দুইটা ইকুয়ালি একটা, তাহলে 3টা ফেজ সমান সমান দিতে হবে, সেম পরিমাণ নিউট্রাল দিতে হবে, নিয়ম হচ্ছে এটা। আর ট্রান্সফরমার 3টা আর্থিং দিতে হয়, নিউট্রাল একটা, বডিতে 2টা।
আমি শর্ট করছি, অনেক বিষয় আলোচনা আছে সেজন্য। আচ্ছা, তারপরে দেখেন এখানে একটা ক্যালকুলেশন, যে ড্রপ আউট ক্যালকুলেশন যখন করতে যাই, দেখেন এই কেবল গুলো অনেক চিকন হয় আমাদের, যখন আমরা ইউজ করি তখন হাই হয়ে যায়। স্পিডের জন্য আপনার এদিকে ভোল্টেজকে হাই করে 33 কেবি 11 কেবি, এখানে আমরা আউটপুটে যেটা পাই 440 ভোল্ট বা হচ্ছে 220 ভোল্ট। সো এটার জন্য কনভার্টিং সিস্টেমের জন্য, ট্রান্সমিটার সুবিধার জন্য এটা আমরা করতে হয়। খুবই একটা গুড সিস্টেম। এটা না হলে এটা তো কি বিশাল ড্রপ আউটের জন্য স্যার? ড্রপ আউট। এখন ড্রপ আউট ফিউজের জন্য এটা হচ্ছে আমাদের একটা সূত্র, এখানে মান বসছে জি 500, এর জন্য 1000, √3 এর মান 11 কেবি। হুম, জি বুঝছি। এটা সবগুলো মান বসে, যেটা আমরা মান পেলাম 27 অ্যাম্পিয়ার কারেন্ট। চিন্তা করছেন একবার, 500 কেভি ট্রান্সফর্মার 27 অ্যাম্পিয়ার কারেন্ট দিলে আনা এসটি তে। রিস্ক ফ্যাক্টর 1.25 দিলাম, বা এখানে কম বেশি রিস্ক ফ্যাক্টর হতে পারে, ডিপিডিসি ডেস্ক একটু কম বেশি হয় এটা, বা এক একজন এক একটা স্ট্যান্ডার্ড নাই, মনে করেন কেউ পায় 1.65, কেউ 1.25, এটা হতে পারে। তো আমি 1.25 নিলাম, যে ব্রাদার। স্যার এটা আমরা এই ড্রপ আউট ফিউজ ক্যালকুলেশনের সময় আমরা পাওয়ার ফ্যাক্টর ধরতেছি না কেন? পাওয়ার ফ্যাক্টর এসটি সাইডে তো পাওয়ার ফ্যাক্টর কোনো প্রয়োজন নাই। পাওয়ার ফ্যাক্টর কখন প্রয়োজন হয়? যখন আপনার ইন্ডাকটিভ লোড বা হচ্ছে ট্রান্সফরমারের এলটি সাইডের পর থেকে আপনার পাওয়ার ফ্যাক্টর জড়িত হয়, কেমন? আচ্ছা স্যার, যদি ট্রান্সফরমার এসটি কারেন্ট ক্যালকুলেশন করি তাহলে কি পাওয়ার ফ্যাক্টর করতে হবে, ধরতে হবে? না, না, পাওয়ার ফ্যাক্টর হিসাব করতে হবে না। ট্রান্সফরমার মানে এসটি সাইডে কোনো কিছুই দিয়ে আপনার পাওয়ার ফ্যাক্টর হিসাব করতে হবে না। ওকে, বুঝতে পারছি স্যার, ধন্যবাদ। এটা আমাদের ক্লাসে আরো আমরা ডিটেলস বুঝাই। জাস্ট এখন অনেক বিষয় আপনাদের সাথে আলোচনা করবো, আপনি একটু দেখেন। ওটা ফ্যাক্টরি নিয়ে চলে এসেছি এখানে আমরা। তো 33 অ্যাম্পিয়ার হলো, 33 অ্যাম্পিয়ার যখন আপনি লিখে দিবেন ইঞ্জিনিয়ার হিসাবে, যে 33 অ্যাম্পিয়ারের ফিউজ নিয়ে আসো, পৃথিবীতে বাংলাদেশে কোথাও 33 অ্যাম্পিয়ারের ফিউজ নাই। তখন আপনি আমাকে বলবেন যে কোন ইঞ্জিনিয়ার দিয়েছেন, গালি গালি খাইতে হবে আমাদের। তো বাজারে কি আছে এটা আপনাকে দেখতে হবে। বাজার আছে 10, 15, 30, 40, 50, 60, 100, 200। তাহলে 30-এর জন্য 33-এর জন্য 30-এ করতে পারবেন না, কত নিতে হবে? 40 নিতে হবে। মানে যে, 40। যে এটা 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 একটু শিখলেন, কেবল ক্যালকুলেশন, বাস বার, বেকার, ফিউজ, যত কিছু আছে, হ্যাঁ, আপনার আরো ম্যাগনেটিক কন্ট্যাক্ট, যত কিছু ডিভাইস আছে, যেটা মান হবে এটা যদি আপনি পান ক্যালকুলেশন করে ওকে। আর না হলে আপনি যদি মনে করেন 30 অ্যাম্পিয়ারের আছে fuse, কিন্তু আপনার ক্যালকুলেশন করে হচ্ছে 29, আপনি 30 নিতে পারবেন। কিন্তু যদি ক্যালকুলেশন করে 32 হয় তাহলে আপনি 30 নিতে পারবেন, বা 31 হলে আপনি 30 না নেওয়াই ভালো। হুম। মানে আপনি বেশি দিয়ে যেতে পারবেন এক ধাপ, আপনি কমে আসতে পারবেন না স্ট্যান্ডার্ড এটা। ওকে, এটা হচ্ছে ফিউজ ক্যালকুলেশন। এই যে আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইলাম, আপনি এখন বুঝছেন না? অনেকে বলে যে অনলাইনে নাকি বুঝাই না। আমি যে ভাই, দুনিয়া চলে অনলাইনে, আপনি অনলাইনে, তো আপনি ফিজিক্যালি আসতে পারলে তারও ভালো। আসেন, তা আসতে পারতেছেন না, আপনি চাকরি করতেছেন বা আছে, তো আপনি অনলাইনে শিখেন, যেখানে শিখেন শিখেন, সমস্যা কি? আপনার শেখা নিয়ে কাজ। আচ্ছা, এখানে এখন দেখেন আরেকটা জিনিস, যে লোড ক্যালকুলেশন বা এসএলডি, এটা বিশাল একটা পার্ট কিন্তু। এটা প্রতিনিয়ত আপনাকে করতে হবে অনেকগুলো আইটেম নিয়ে। মনে করেন একটা ডিবির ভিতরে 100, 200, মানে 100, 120, 70, 60 একটা বেকার থাকে। এখন আপনাকে যদি বলে 20 কিলো ওয়াট সমান সমান কত অ্যাম্পিয়ার, ফেজে কত, সিঙ্গেল ফেজে কত, তখন আপনি মনে করেন কেউ সূত্রটা বলতে পারে, যেহেতু এই ভাইবা নিয়ে অনেক কাজ করার সুযোগ হয়েছে এ বয়সে। হুম। হ্যাঁ, এই কেউ পারে না, এই সূত্রটাও বলতে পারে না অনেকে। যারা বলতে পারে √3 VI cos থিটা, VI cos theta। আচ্ছা, এখন আপনাকে দেখেন, আমি বলেছি যে 25 কিলোওয়াট সমান সমান কত অ্যাম্পিয়ার। তখন আপনি কি করলেন, যে স্যার, তখন একটা এফোর আপনার কাগজ দিতে হবে, তারপর পারলে একটা ক্যালকুলেটর দিতে হবে, দিয়ে আপনি সূত্র লিখে আবার আপনাকে বলতে হবে পাওয়ার ফ্যাক্টর নিব কত স্যার, ভোল্টেজ কত স্যার, হ্যাঁ, থ্রির ভাঙাইতে আবার সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে, এরকমও হয় কিন্তু। তাহলে এত সময় আছে ভাই, ভাইবা বোর্ডে বা আপনি যখন এসএলডি করবেন, আপনাকে বলছে 25 কিলোওয়াট সমান সমান কত অ্যাম্পিয়ার, আপনার শর্টকাট যেতে হবে। আমার পৃথিবীতে মানুষ তো সবাই সবাই পারে, যে খুব দ্রুত পারে বা সুন্দর করে পারে সেই লোকটারই দরকার। মানুষ কিন্তু এটাই খুঁজে, ভাইবাতে এটাই খুঁজে, যে সুন্দর করে কে প্রেজেন্ট করতে পারছে। এটা হচ্ছে এই সূত্রতে দিয়ে আপনি করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এসএলডি করতে গেলে আপনি সময় পাবেন না।
আপনি ভাইবা প্রশ্ন উত্তর দিতে যে সময় পাবেন না। তো কিছু আপনাকে অবশ্যই শর্টকাট টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে। দেখেন 1.8 কিলোওয়াটের সাথে যদি আপনি গুণ দেন থ্রি ফেজের ক্ষেত্রে, আপনি থ্রি ফেজের কারেন্ট পাবেন। তাহলে দেখেন 25 কিলোওয়াট বলেছিলাম, 25 ইন্টু আপনার 1.8 45 অ্যাম্পিয়ার। কত 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 3 সেকেন্ডের ব্যাপার। এখানে যদি আপনি মোবাইল বের করেও করেন, আপনাকে যদি আমি বলি যে 25 কিলোওয়াট সমান সমান কত, সিঙ্গেল ফেজে কত, 5.68। 5.68 যদি আপনি গুণ দেন এখানে, তাহলে আপনি 142 অ্যাম্পিয়ার পাবেন। দেখেন এভাবে আপনাকে অনেক ছোট 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 বিষয়গুলোকে আপনাকে রিডিউস করে নিয়ে আসতে হবে, মাথায় রাখতে হবে। এবং আপনাকে জানতে হবে 1.8 এখন হচ্ছে কোথা থেকে আসলো। এটাই হচ্ছে আপনার প্যারা, আর কোনো প্যারা নাই। এটা পাইলেন কোথা থেকে? এই সূত্র থেকে। এই সূত্র থেকে আপনার এটা কিন্তু বলবে, যখন আপনি প্রফেশনাল কোন লোকজনের সাথে বলবেন যে 1.8 দিয়ে গুণ দিয়েছি, 1.8টা কোথা থেকে পেয়েছেন? না, আপনার সূত্র থেকে পেয়েছেন। কিভাবে পেয়েছেন? এই যে এভাবে পেয়েছি, এই সমান সমান বি সমান। তবে একটা যদি আপনাকে, যারা মানে জুনিয়র লেভেলে আছেন, একটা কোথায় কোশ্চেন করে আপনাকে, আর এটা যদি আপনি দিতে পারেন, আপনার চাকরি না হয়ে কই যাবে। এটা হচ্ছে, তাহলে এটা 1000 কিলোওয়াট, 1 কিলোওয়াটের √3 মান হচ্ছে 732, হচ্ছে 400 ভোল্ট, দিলাম 0.8। তাহলে উপরে হচ্ছে 1000, এখানে 5554.24, হ্যাঁ 1.8 অ্যাম্পিয়ার। দেখেন, তাহলে আমি কোথা থেকে পেলাম? এই সূত্র থেকে পেলাম। আমি প্রমাণ করে দিয়েছি। এখানে আমার প্রশ্ন আছে, আপনাদের প্রশ্ন আছে না? আমার প্রশ্ন, এই এই 400 নিলাম কেন? হ্যাঁ, এই 400 নিলাম কেন আপনাকে আমি দেখাচ্ছি। এটা আমার নমিনাল ভোল্ট, স্ট্যান্ডার্ড ভোল্টেজ। হ্যাঁ, আমি স্ট্যান্ডার্ড ভোল্টেজ এটা কোথায় পেয়েছি আমি? এই যে দেখেন, একটু আমাদের কিছু ডকুমেন্টস আছে, যে এগুলো কিন্তু আমরা যারা কোর্স করে আমাদের টোটালি ক্লাস পর সাথে সাথে আমরা ডকুমেন্ট দিয়ে দিই সব। যে কোথায় আছে এটা? স্যার আপনাদের কোনো বই আছে পিডিএফ? পিডিএফ তো আমাদের ভরপুর। যে আমার ডকুমেন্ট গুলো দেখছো সব পিডিএফ, এগুলো কম্পারিজন করা আছে কোন কোন এমনি মানে এমনি কত। কোনো বাজারে কোনো বই পাওয়া যায় স্যার? আমরা যে অলরেডি 3 মাসের মধ্যে আমাদের বই পাবেন। আমাদের লেখার কাজ চলতেছে আর কি। এটা 3 মাসের পরেই আমরা বই পাবলিশ করবো ইনশাল্লাহ। একটা বইটা হবে এরকম ভাবে, আমাদের অ্যাডভান্টেজ পেজে এটা থাকবেন। এটা কি আমরা সব জায়গায় পাবো? নীলক্ষেতে পাওয়া যাবে? নীলক্ষেত, এবং আমরা বইটাকে এভাবে তৈরি করতেছি যে ফ্যাক্টরি অটোমেশন কন্ট্রোলিং পার্ট, ঠিক আছে, মানে পাওয়ার সাইড, এবং হচ্ছে আপনার বিভিন্ন অডিট কিভাবে আমরা ফেস করব। মানে বাজারে তো অনেক বই আছে শুধু এক পার্ট নিয়ে লিখে লিখে, মানে ইঞ্জিনিয়ার হিসেবে যেন সব পার্টে আপনি কভার করতে পারেন, এভাবে আমরা স্যার অলরেডি। অটোমেশনের জন্য, কন্ট্রোলিং এর জন্য বাজারে কোন বইটা আমরা ফলো করতে পারি এই মুহূর্তে? ফ্রি মান্থ তো অনেক এটা মানে আপনাদের বই দেখে আপনি আপনি দেখে শুনে একটা ফলো করবেন, সব বই ভালো। মানে আমি সিনিয়র হিসেবে যদি আমাদের একটু স্যার গাইড করতেন যে কোন আমি বইটা আমরা ওভাবে একটু ফলো করতে পারি। এককভাবে কোনো বই আমার এরকম নলেজে নাই। আমাকে সবগুলাই বই জানা কেন যেন ভালো লাগে, বুঝছেন। স্যার আমরা যখন স্টাডি করছি তখন তো হিউজ বই পড়ছি, কিন্তু যে একটা কথা আছে না যে একের ভিতরে চার, এরকম কোন বই আছে কি আপনার জানা মতো যে আমরা কোন একের রাইটার ভিতরে বইটা বই ফলো করতে চার পারি? এখন পর্যন্ত আমি পাইনি। আমি যে বাজারে যে বইগুলো, আমার আফসোসের জায়গা যেটা, হ্যাঁ, বাজারের বইগুলোর ভিতরে আফসোস আছে, ওই আফসোসটা ঘোচানোর চেষ্টা করতেছি। এখন পারবো কিনা আমি জানি না। তা আমার মনে আকাঙ্ক্ষা আছে যে আমি থ্রি পার্ট বা হচ্ছে মানে ব্যাখ্যা বিশ্লেষণের থেকে আমি একদম মেন পয়েন্ট নিয়ে কাজ করবো, ঠিক আছে। যে আমাদের ওকে, এটা একটা ইঞ্জিনিয়াররা হ্যাঁ, মনে করেন হাউস ওয়ারিং না লিখছে তো লিখছে। যেমন আমি একটা বই কিনছিলাম যে এবিসি লাইসেন্সের সময়, আমি 2018-তে এবিসি লাইসেন্স পেয়েছি, একবারে 3টা পেয়েছি, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে, আমি এরকম করেছিলাম, বই কিনছিলাম, বই পড়ে আমার যে এতটা মাথা নষ্ট হয়েছে। হ্যাঁ, বইটা 2-3 দিন পড়ার পর আমি বইটা মানে মানে একটু যে দেখেছি একবার, বাট পড়িনি। কারণ হাউস ওয়ারিং এর উপরে যদি মনে করেন এই যে ক্লাম ক্লাম এই সেই নিয়ে, এগুলা মাপ মেজার নিয়েই মনে করেন 100 মানে 50 বা 100 পাতা। তো আমি মেন বিষয়ে যাব কখন? এত তো সময় নাই। সেই জন্য আমরা যেটা যেটা করতে চাচ্ছি, যে একটা স্যার ইঞ্জিনিয়ার। আমরা যারা, একটু প্রশ্ন করি স্যার, আমরা যারা ইঞ্জিনিয়ার আমাদের জন্য এবিসি লাইসেন্স কতটা জরুরি? বাবা, এটা কতটা জরুরি না আপনার নাই? অটোক্যাড
অটোক্যাড জানেন না আর এবিসি লাইসেন্স নাই। না না, এবিসি লাইসেন্স যেটা। না, আমি শেষ করি, যেহেতু প্রশ্ন করেছেন। এবিসি লাইসেন্স আর হচ্ছে আপনার অটোক্যাড, ঠিক আছে, ইলেকট্রিক্যাল অটোক্যাড, ইলেকট্রিক্যাল যেটা, এটা নাই মানে হচ্ছে আপনি এই আপডেট জেনারেশন থেকে 60% পিছনে আছেন। বুঝেন আপনি? কেমনে আপনাকে বুঝিয়ে দিই আমি। স্যার এবিসি আছে আমার কাছে, আমার এবিসি দুইটা আছে। সুপারভাইজার লাইসেন্স থাকলে আপনি বিভিন্ন জব সেক্টরে আপনার 100% জবের প্রায়োরিটি, আপনি মানে টপ 10 এর মধ্যে থাকবেন। মনে করেন দুজন নেবে, ক্যাডটা আপনি ছিল যদি, না এতদিন, এখন শিখতেছি আর কি। হ্যাঁ শুনেন, বাধ্যতামূলক, জানেন আপনি, আপনি ফ্যাক্টরি গুলোতে চাকরি করেছেন কিনা আমি জানি না। গার্মেন্টস ফ্যাক্টরিতে রুয়েট না বুয়েট ইঞ্জিনিয়ার, জি, ওনারা ইন্ডাস্ট্রি দেখেন আসে, করছি। আইসা দেখে যে সুপারভাইজার লাইসেন্স ইঞ্জিনিয়ার আছে কয়জন। প্রথমে দেখে যে এই সেক্টরে এইখানে কোড আলা ইঞ্জিনিয়ার, মনে করেন রুয়েট বলেন বুয়েট বলেন, যেগুলো কোড আছে আইবি কোড, হ্যাঁ খুব প্রাধান্য দিই আমরা, অবশ্যই অনেক ভালো জিনিস। সেটা তারা মানে গণে না, তারা গণে যে সুপারভাইজার লাইসেন্স আছে কয়জনের। প্রথমে ওই ফাইলটা দেখে আসে, ঠিক আছে, তাহলে আপনি গুরুত্ব বুঝেন। আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল অটোক্যাড, আপনার জানতেই হবে। এগুলো আপনাকে কিছুদিন পর ফরজ হয়ে যাবে, ফরজ এগুলো একদম। তো এখন যদি আপনি করে থাকেন, তাহলে টপ 10 এর মধ্যে মনে করেন আমরা 10 জন আছি, টপ 10 এর ভিতরে আমরা 2 জন হচ্ছে অটোক্যাড জানি, তো আমাদের 2 জনের চাকরি হবে, আপনাদের 8 জন বাদ। তাহলে আপনি 2 জনের মধ্যে থাকবেন না ওই 100 জনের মধ্যে থাকবেন, আপনার ব্যাপার। আচ্ছা, হুম। এই যে দেখেন একটা আপনাদেরকে আমি যেটা বের করেছি, দেখেন একটু খুব সুন্দর জিনিস, এটা বিএনবিসি তে কি বলতেছে এবং হচ্ছে এনএফপিএ তে কি বলছে, দেখেন। এনএফপিএ যে বিএনবিসি 1.13, তবে আমরা ডাটাগুলোকে কম্পারিজন একই বিষয়ে কি বলতেছে, ইনি ইনি কি বলতেছে কম্পারিজন করে রাখছি। ব্রিটিশ স্ট্যান্ডার্ড কি বলতেছে সেটা কম্পারে, এখানে দেখেন তো যে নমিনাল ভোল্টেজ 400 ভোল্ট 3 ফেজের ক্ষেত্রে, এটা এটা স্ট্যান্ডার্ড ভোল্টেজ যেটা বিএনবিসি বলছে, সো আমি শুনিয়েছি। ওকে, এটা ক্লিয়ার। এভাবে প্রত্যেকটা বিষয়ে আমরা কেবল থেকে বাসবার ট্যাগিং থেকে শুরু করে বা কম্পারিজন অসংখ্য, আপনি কেবল থেকে শুরু করে ফিউজ থেকে শুরু করে সব কম্পারিজন করে রাখছি। কারণ আপনার হাতে তো ভাই এত সময় নাই, এটা নিয়ে আমরা ধরেন কাজ করছি দৈনন্দিন, আমাদের কিছু থিসিস করতেছি বিভিন্ন দিন, এই যে একই পড়া তো আমি পড়ে যাচ্ছে। টিচার হওয়া আর একটা মজার বিষয়, বুঝছেন। আমি আগে টিচার হওয়া খুব ভয় মনে করতাম, যে দেখেন না যে আমি মানে ক্যালকুলেটর ছাড়াই তো আমি লিখতে পারছি। আমি তো এটাই তো কাম আমার, এখন মনে করেন মাসে 4টা আমি সেমিনার করি, প্রোগ্রাম করি, এই বিষয়ের উপরে আমি আমি কনসালটেন্সি ফ্যাক্টরিতে আমি কাজে যাচ্ছি, আমি এটা নিয়ে আছি। সো আপনি তো অনেক কিছু নিয়ে আছেন, সো আপনি সময় পাচ্ছেন না, নাহলে আপনিও পারবেন আমার থেকে ভালো, আমি বিশ্বাস করি। হ্যাঁ? এই যে এরকম ডাটা গুলোকে কম্পারিজন করে আপনাদেরকে পিডিএফ ফাইল দিই, দেখেন এগুলো সব কিছু আপনাদের জন্য এগুলো। তারপরে এখানে যেহেতু ভোল্টেজ ড্রপ নিয়ে আসছে, ভোল্টেজ ড্রপ নিয়ে একটা আমাদের দেখেন, মানে আসলে ভাই কোনটা থেকে কোনটা আলোচনা করব, মাঝে মধ্যে আমি মানে একদম হজবরল অবস্থায় হয়ে যায়, যে অসংখ্য একটা জগৎ, মনে হয় যে সবকিছু আমি আজকে আপনাদেরকে আলোচনা করে স্যার আমি শেষ আমাদের একটু সিরিয়াল ভাবে যদি একটু শেয়ার করতে, সিরিয়াল। যে চারটা, যে সিরিয়ালে যে প্রথম যে চারটা দেখাইছেন ওই সিরিয়াল অনুযায়ী একটু টপিক গুলো আলোচনা করলে। হ্যাঁ, আলোচনা করব করব, আমি আলোচনা তো বিষয়বস্তু আছে। দেখেন এই যে ভোল্টেজ ড্রপ, আচ্ছা এটা একটু পরে আলোচনা করব, একটু আমার মনে করে দেন। আচ্ছা একটু আমি আলোচনা করে যাই, যদি কোনোভাবে মিস্টেক করে যে দেখেন একটা ডিভি ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনটা কেন, একটা ডিভি বা এলটি প্যানেল আমাদের, এই এলটি প্যানেল থেকে আমরা ডিভিতে যাই বা মেশিনে যাই, এইখানে তো একটা ভোল্টেজ ড্রপ আছে না কেবলের, কত মিটার দূরে গেলে ভোল্টেজ ড্রপ হবে না জানা আছে কারো? আমার কোর্স যারা করেছেন তারা ব্যতীত বলবেন, তারা বলবেন না। 30 মিটার। জি, 30 মিটারের মধ্যে ভোল্টেজ ড্রপ আছে। 30 মিটার যদি মধ্যে আপনি কোনো কিছু করেন তাহলে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করতে হবে না, এজ ইউজুয়াল আপনার কেবলের যে মান সেটা নিয়ে হবে। 30 মিটার পর, এখন 30 মিটার পরে যে আমি ভোল্টেজ ড্রপ নিব কোন স্ট্যান্ডার্ডে কি বলতেছে, তখন আপনাকে এখানে আসতে হবে। বিএনবিসি আপনার 2.5% অ্যালাউ করছে, এনএফপি 5%, ব্রিটিশ স্ট্যান্ডার্ড সর্বোচ্চ 8%, 3 থেকে 8% ওনারা করে আর কি। এটা নিয়ে আপনি একটা বিশদ আলোচনা আছে, আমরা কেবল কিভাবে নিব, কি দেখে নেব, কেমনে নেব, এটা নিয়ে একটা আলোচনা আমাদের থাকে আমাদের এই কোর্সের মধ্যে। তো যাই হোক, আমরা মেন বিষয়ে ফিরে যাই, সমসাময়িক জিনিস চলে এসে তাই আলোচনা করলাম। আচ্ছা এখন যেভাবে আমি বের করেছিলাম
আই কারেন্ট আপনাদেরকে এই 400 কেন ধরছিলাম সেই জন্য, সেম ভাবে এই সূত্রটাতে যদি আপনি 3 ফেজের √3 না দেন তাহলে আপনি ক্যালকুলেশন করে বের করতে পারবেন। যদি কারো কোনো সমস্যা হয় এটা আমি বুঝতেছি না, তাহলে ইউটিউবে, অ্যাডভান্টেজের ইউটিউবে যাবেন, সেম ভিডিওটা এটার জন্য একটা ভিডিও বানানো আছে। মানে আমি আমি অনেকে আমাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়, তখন আমি কি করি, আপনাদের জন্য ছোট ছোট করে ভিডিও বানানোর চেষ্টা করতেছি। মনে করেন আপনি বলবেন যে আমার কাছে অসংখ্য ভাই, মানে দিনে কম করে 10টা আমাকে রিপ্লাই দিতে হয় যে আরএসসি তে কি রিকমেন্ড নিয়ে কাজ করে, ভোল্টেজ ড্রপ করবো, তখন দেখেন এই যে রিকোয়ার ডকুমেন্টস ফর আরএসসি অ্যাকর্ড নিয়ে কি নিয়ে কাজ করে, অনেক আগের ভিডিও ছিল, এটা কিছুদিন 1 বছর হলো এটা দিয়ে দিয়েছি ভিডিওটা। তারপর হচ্ছে দেখেন ওয়াট থেকে কেভিএ তে কিভাবে কনভার্ট করবেন। তারপর হচ্ছে যে আরএসসি অডিট পাস করা শর্টকাট নিয়মগুলো কি কি থাকে। তারপর হচ্ছে যে কেবল ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, যে ভিডিওটা আপনাকে দেখালাম, যে অটোক্যাডে আপনার সিরিয়ালি ভিডিও, এইগুলো অসংখ্য এখানে শিক্ষামূলক আছে। আপনারা যখন অবসর পাবেন এই এটা সিভি আপডেট সিভি কিভাবে লিখবেন সেগুলো নিয়ে একটা সুন্দর একটা সেমিনার আছে এখানে। এইগুলো নিয়ে একটু আলোচনা করবেন, দেখবেন যে আপনাদের এটা স্কিলটা ডেভেলপ হয়ে যাবে। তারপর আর্থিং তার কখন কিভাবে ক্যালকুলেশন করবেন, শিক্ষামূলক ভিডিওগুলো ছোট ছোট করে এখানে দেওয়া আছে, সময় পাইলেই এখানে দেখবেন। আর এটা দেখবেন, আরো 5টা দেখবেন, ইউটিউবে অনেক কিছু পাওয়া যায়। কেমন? থ্যাংক ইউ। এখন আমরা আসি, কয়টা বাজে? আচ্ছা, বাস বার ক্যালকুলেশন কিভাবে করব। বাস বার ক্যালকুলেশনের সূত্র হচ্ছে আপনার বাস বারের বি উইথ ইন্টু থিকনেস ইন্টু আপনার পার স্কয়ার মিলিমিটারের অ্যাম্পিয়ার। এটা যদি হয় দেখেন দেখেন এখানে বলছে কপার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 1.55 পার স্কয়ার মিলিমিটার। এটা কে বলছে? আরএসি বলছে, আরএসি গাইডলাইনে এটা আছে। অ্যালুমিনিয়াম কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি 1.09, 9 হবে actually, দুটো অক্ষর নেন, পার স্কয়ার মিটার। মানেটা কি? পার স্কয়ার মিলিমিটার এর মধ্যে কারেন্ট এর ক্ষমতা, উইথ ইন্টু থিকনেস ইন্টু, যদি আপনি অ্যালুমিনিয়াম নিয়ে করেন তাহলে এটা দিবেন এখানে, আর যদি কপার নিয়ে করেন কপার দিবেন। এখানে অনেকের প্রশ্ন হতে পারে যে না স্যার বা ভাই, কপারের তো শুনেছি 1.65 বা 60 এরকম হয়, কিন্তু এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আপনাকে 1.60 বা 65 অ্যাম্পিয়ার নিতে বলছে। আমরা নিচ্ছি এখানে 1.55, মানে আমরা সেফটিটা ওনারা একদম মার্জিন পর্যন্ত নিবে, কারণ ওদের তো প্রোডাক্ট এটা, এটা তো 1.55 নিল আর একটা কোম্পানি মনে করেন 1.60 নিল, তাহলে তো এটাতে নিতে যাবে। এটা হচ্ছে সর্বোচ্চ। এটা কখন পাবে? চাপ চাপ আপনার টোটাল বিষয়টা যখন ঠিক থাকবে। আপনারা জানেন যে আমাদের বাইক চালাই বা আমরা প্রাইভেট চালাই, যে 1 লিটার তেলে বা যাবে এত কিলোমিটার, প্র্যাকটিক্যালি কি যায়? হ্যাঁ, যায় না। তাহলে কি ওরা মিথ্যা কথা লেখে? তাও না, না, ওরা যেখানে টেস্ট করে এটা একদম স্মুথ জায়গা, সো ওখানে কোনো বাধা থাকে না, সেখানে যায়। ওদের মিথ্যা কথা লিখলে তো ওদের ব্যবসা থাকবে না আবার। তো এই যেটা লেখা থাকে, আরএসি বা বিভিন্ন অডিট কি করে, আপনার ওখান থেকে স্ট্যান্ডার্ডটাকে একটু কম বেশি করে ওনাদের চেক লিস্ট এটা দেয় যে এভাবে আপনারা মেনটেন করেন। ওকে, সরি। আচ্ছা, এখন আমরা আসি যে আমাদের লেআউট। আমরা লেআউট গুলা, যে ফ্যাক্টরিতে আমাদের যে একটা রুমে লাইট সেট করব, এই রুমটা যে আমি লাইট সেট করব কিভাবে করব? আমরা কি করি, এখানে একটা লাইট দিই, এখানে একটা দিই, এখানে দিই। যদি আলো কম হয় তাহলে বেশি অর্ডার দিই, মানে কোনো ক্যালকুলেশন থাকে না, খুব কম। আমাদের এখানে একটা ক্যালকুলেশন করতে হবে আপনার, এটা কি রুম প্রশ্ন করতে হবে, এটা রুমটা কি। রুমটা হচ্ছে অফিস রুম, রুমটা হচ্ছে কাটিং সেকশন, রুমটা হচ্ছে আপনার কনফারেন্স রুম। এই রুমের উপর ডিপেন্ড করে, এই রুমের উপর ডিপেন্ড করবে যেমন প্রশ্নের উত্তর, মানে অফিস রুম, অফিস রুম স্ট্যান্ডার্ড হচ্ছে 300 লাক্স প্রয়োজন, ওটাতে 300 লাক্স প্রয়োজন। কাটিং সেকশন হচ্ছে আপনার 500 থেকে উপরে যেতে হবে। যদি কনফারেন্স রুম হয় 120 থেকে 150 লুমেন্স থাকতে হবে আলো। এখন এই যে আমি কথাগুলো বললাম, এই মুখের কথায় কোনো কাম হবে না, আপনি শিখবেন মুখের কথায়, বাট আপনাকে রেফারেন্স থাকতে হবে যদি কমপ্লেন্স গুড ইঞ্জিনিয়ার হতে চান, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হতে চান। এটা আমি কোথায় পাবো?
এটা পাবো আমি ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড গাইডলাইনে। কোথায় পাবো? ইলেকট্রিক্যাল গাইডলাইন আমি কই? আমার প্রাথমিকভাবে আমি বিএনবিসি এর কাছে খুঁজবো, না পালে এনএফপি এর কাছে যাব, না পালে আইএসসি এর কাছে যাবো, এক জায়গা থেকে এক জায়গা আমি পাবোই পাবো। দেখেন, এই যে বিএনবিসি বইটা প্রায় 4-5 হাজার পেজের, আমি ইলেকট্রিক্যাল 143 পেজ কেটে রাখছি। এখানে কিন্তু আপনি ইলেকট্রিক্যালটা কভার করবেন, কিন্তু আমি 5,000 পেজের ভিতরে আপনি যদি খুঁজতে যান আপনার জীবন শেষ। তো এই জীবন নষ্ট করা যাবে না। ঠিক আছে? যারা আমরা কাজ করি আমাদের কাছে হেল্প নিলে আপনারা এগুলা শর্টকাট ভাবে আপনারা ব্যস্ততার মধ্যে পাবেন। হ্যাঁ, এখানে দেখেন, এসএলডি যখন করতে যাবেন তখন নির্দিষ্ট যে স্যাম্পল গুলো আছে, ডিবি স্যাম্পল কেমন হবে, এফডিবি কেমন হবে, ডিবির কেমন হবে, এসডিবির কেমন হবে, এসবির কেমন হবে, তারপর হচ্ছে এনার্জি মিটারের স্যাম্পলটা কেমন হবে, অ্যামিটারের স্যাম্পলটা কেমন হবে, ভোল্টমিটারটা, এটা টোটাল বিএনবিসিতে দেওয়া আছে। সো এখান থেকে যখন কোনো ড্রয়িং করতে যাবেন এই চিহ্নগুলো নিয়ে যায় ওখানে বসাই দেবেন, শেষ। যদি কোনো চিহ্ন না থাকে, এরকম হয়, তাহলে আপনার মতো করে আহ, দিয়ে আপনাকে এই ড্রয়িং এর ওখানে লিখতে হবে, কেমন? যে এটাও বোঝাচ্ছি আমরা। আচ্ছা, এখন আমরা লাইট লুমেন্স আছে, লাইট লুমেন্স, ল্যান্স, লাইট লুমেন্স আমরা স্ট্যান্ডার্ড কিভাবে পাবো? আর জানেন তো কালার, আমাদের ফেজের কালার কোড তো চেঞ্জ হয়েছে, সেটা তো জানেন নাকি? আমাদের ফেজের হলো ব্লু, এখন আর নাই, এটা কালার কোড চেঞ্জ হয়ে গেছে। এত সময় তো লাগে না, ছিল নিচে চলে গেছে। এই যে এখানে আছে আপনার এইগুলো তো হচ্ছে যে নির্দিষ্ট লাইট লুমেন্স এখানে পাবেন আপনি। আচ্ছা, পেয়ে যাবো, এখানে আছে, আমরা নিচে চলে গেছিলাম অনেক তো। আচ্ছা, এখানে এখান থেকে শুরু, লাইট, এখান থেকে। এখানে দেখেন, আমি যেটা বলতেছি, এখানে আপনি আসলেই এই 14 পেজ মতো, পেজ নাম্বার 14, এখানে এখানে দেখেন আপনি আপনার যে বিল্ডিংটা যেটা করতেছেন, আমরা কি জেনারেল রুম খুঁজতেছি মনে হয়। জেনারেল রুম কই? এটা হচ্ছে লাইব্রেরির জন্য, এটা হচ্ছে রেস্টুরেন্টের জন্য, তারপর হচ্ছে যে ব্যাংকের জন্য কোথায় কত লাক্স, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড, এই যে অফিস, অফিস জেনারেলি কনফারেন্স রুম বা হচ্ছে জেনারেল অফিস আমার 300 লাখ প্রয়োজন। তাহলে আমি পেয়ে গেলাম কোথায়, যে 300 লাখ আমার অফিসের জন্য প্রয়োজন, এটা বিএনবিসি স্যার এটা স্ট্যান্ডার্ড। কি স্কোয়ার ফিট অনুযায়ী হবে, রুমের না, সাইজ অনুযায়ী? না, না, হ্যাঁ অবশ্যই স্কোয়ার সাইজ না। আপনি একটা রুম হচ্ছে আপনার ওয়ার্কিং এরিয়াতে 300 লাখ প্রয়োজন। মনে করেন এটা একটা আপনার রুম, কত বড় রুম এটা হচ্ছে ডিপেন্ড করবে কয়টা লাইট দিচ্ছেন আপনি, লাইট সংখ্যা। আর হচ্ছে লুমেন্সটা ডিপেন্ড করবে যে আপনার সারফেক্সে ওয়ার্কিং এরিয়ায়, মনে করেন এটা হচ্ছে টেবিলের ডেস্ক, এখানে আপনাকে 300 লাখ হবে, অলমোস্ট না, 5-10 ওয়ার্কিং কম। এরিয়াতে তো সাইজ হয়। তো আমি কিভাবে সিলেক্ট করব যে আমার এত 300 লাগবে বা 400 লাগবে লুমেন্স? না, ওটা ওটা বলতেছি, আপনি না, লাক্সটা তো হচ্ছে আপনার মানে নির্ধারণ করবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যে আমি এখানে টেবিলে বসে কাজ করব, এই টেবিলে, অফিস রুমের টেবিলে আপনাকে 300 লাখ করতে হবে। 300 লাখ পড়ার জন্য কয়টা রুম, কত বড় রুমে কয়টা লাইট দিবেন, কত ওয়াটের দিবেন, এটা ক্যালকুলেশন করতে হবে। ওকে? হুম। স্যার এটা কি একটু দেখাবেন এখন, ফর্মুলাটা? হ্যাঁ, ফর্মুলাটা দেখাবো, বিস্তারিত আলোচনা করতে পারবো না, অনেক বিষয় প্লিজ দেখাবো স্যার অনেক। ফর্মুলাটা একটু শেয়ার করবেন আমাদের সাথে। হ্যাঁ, অবশ্যই। তাহলে দেখেন, এখন আমরা কি পেলাম যে, আচ্ছা ফর্মুলাতে যাই, তাহলে একটু ভালো হবে। দেখেন আছে, আসলে ভাই অনেক আলোচনার বিষয়, আমরা প্রায় 18-20টা ক্লাস নিই, তারপরে তো মানে হাঁপায় যায় আর কি। ইঞ্জিনিয়ারিং তো আর ছোটখাটো বিষয় না এগুলো, সবগুলো রেফারেন্স ধরে ধরে আগাই তো। সো এই আমাদের মেন এটা হচ্ছে এক্সেল শিট একটা আপনাদের অটো যেন আপনি করতে পারেন, তাহলে আপনার রুমের বসাবেন, এটা এটা এখানে মান চলে আসবে কয়টা লাইট প্রয়োজন, এটা আপনাদের জন্য করা আছে। এগুলো প্রোভাইড করবো আমরা, কোর্স যারা করে আমরা প্রোভাইড করি ডিরেক্ট। যাই হোক,
এখন দেখেন আমাদের বিএনবিসিতে এই সূত্রটা বলতেছে এন সমান সমান ই ইন্টু এ এফ ইন্টু ইউএফ এম এফ, এটা সূত্র। এখন আমরা তো জানি যে এই সবটির যদি মান বসান তাহলে এন কয়টা প্রয়োজন আমরা আমাদের লাইট সেটা পাবো আমরা। এখানে কিছু কাজ আছে, এগুলো কাজ করার জন্য দেখেন এখানে কি বলছে এন দিয়ে যে নাম্বার অফ লাইট রিকোয়ারমেন্ট, এটা আমার লাইট প্রয়োজন। ই দ্বারা কি বোঝাচ্ছে রিকোয়ার লাক্স লেভেল, মানে ওই যেটা বললাম আমার এখানে কতটা রিকোয়ারমেন্ট, কতটা লাক্স লাক্স থাকতে হবে। কোথায় পাবো এটা বিএনবিসি বা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড গাইডলাইনে পাবো। তারপর রুম এরিয়া, এ দ্বারা কি বোঝাচ্ছে রুম এরিয়া, লেন্থ ইন্টু উইথ মিটারে কনভার্ট করতে হবে। এর দ্বারা কি লুমেন আউট অফ ইচ লাইট, প্রত্যেকটা লাইটে কত লুমেন আলো দিতে পারবে। ইউটিলাইজেশন ফ্যাক্টর ইউএফ, মেইনটেনেন্স ফ্যাক্টর হচ্ছে এমটি এমএফ। এখন এই যে লুমেন আর হচ্ছে লাক্স, এটা কি এক জিনিস না। লুমেন থাকে আপনার লাইটের ক্ষমতা, হ্যাঁ, না আলো না ক্ষমতাটা, হ্যাঁ আলোর ক্ষমতাটা। আর হচ্ছে যেটা আমরা আউটপুটে পাই সেটা হচ্ছে লাক্স, আর লুমেন হচ্ছে লাইট। তাহলে টেকনিক্যাল ডাটা শিটে লেখা থাকবে কত এই লাইটটাতে আমার আলো দিতে পারবে নাকি লুমেন দিতে পারবে। এই লুমেনের উপর ডিপেন্ড করে লাক্সটা কনভার্ট হবে। একটা দেখেন 18 ওয়াটের একটা লাইটে 21 লুমেন নাকি 120 লুমেন 2160 লুমেন আলো দিতে পারবে। এই 2100 আলো লুমেন দেওয়ার ক্ষমতা ডাটা, হ্যাঁ আপনার সার্ভিসে এসে আপনাকে 300 লাক্স, লুমেন আর ওয়াট তো একই না? হ্যাঁ না লুমেন আর ওয়াট একই না, ওটা তো কনভার্টিং একক আর কি, ঠিক না। মানে এক জিনিস আওয়াট আলাদা। 1 ওয়াট সমান সমান দেখেন আপনি যেটা বলুন 1 ওয়াট সমান সমান কত লুমেন, ওকে। 1 ওয়াট সমান সমান 120 থেকে 160 লুমেন আলো দিতে পারে। এটা হচ্ছে লাইটের প্রকার ভেদের উপরে ডিপেন্ড করে। এটা আপনি, এটা হচ্ছে ভাইভা কোশ্চেন উত্তর। আর যদি আপনি অ্যাকচুয়ালি জানতে চান যে আমি যে লাইটটা নিচ্ছি সেটা লুমেন কত, এরকম কিনা আপনি এটা কোথায় পাবেন, এটা পাবেন তাহলে আমি এই সূত্রটা থেকে চলে গেলাম। আর এখানে আমি আলোচনা করলে এটা নিয়েই অনেক এটা একটা অটো, ও আমি ক্যালকুলেশন করে দেখেন এখানে আমি এই যে দৈর্ঘ্য প্রস্থ সবগুলো ডাটা বসিয়ে আমি এখানে 6টা লাইট 5.69 মানে 6টা লাইট। তাহলে আমি আপনি মাথায় রাখেন যে আমাদের 6টা লাইট আমরা পেলাম ক্যালকুলেশন করে। রুমটা ছিল কি 6.2 3.7, এটা তাহলে আমরা চলে গেলাম। এখন আমি যেটা আপনাকে বললাম যে লাইটের ডাটা শিট আমরা কিভাবে দেখবো এটা একটু দেখে আসি যে লুমেন কিভাবে দেখেন। এটা একটা ডাটা শিট, এখানে দেখেন লেখা আছে ডাইমেনশন কত, লুমেন ইনপুট পাওয়ার 31.8 ওয়াট, লুমেন কত দেয় 4380 দেয়, পার ওয়াটে পার ওয়াটে কত দেয় 144 বুঝছেন আপনি। এটা কিন্তু টেকনিক্যাল একটা, এবং আপনি যে বাজার থেকে যেটা একটা ছোট্ট একটা লাইট কিনে আনছি ওখানেও দেখবেন যে ওর প্যাকেটে লেখা আছে এগুলো, ঠিক আছে। এখানে অনেক মানে 20 মিনিট আলোচনা আছে। এখন আমরা যেখানে কোথায় ছিলাম, তাহলে দেখেন একটা রুমের 6টা লাইট হবে। এখন 6টা লাইট আপনি বসাবেন কোথায়, একটা দুটা তিনটা চারটা পাঁচটা 6টা না, হবে না। এটা কোনো স্ট্যান্ডার্ড নিয়ম না যে আপনার মন চাইলে আপনি স্বাভাবিক করে স্ট্যান্ডার্ড কই পাবেন আপনি, স্ট্যান্ডার্ড পাবেন আপনি এই জায়গায়। তাহলে আরেকটা আমাকে এতে যেতে হবে। আমাদের এই যে একটা ক্লাসের এটা আর কি, আমরা এভাবে ক্লাসে প্রত্যেকটা বিষয় আলোচনা করি, তার সাথে সাথে সাপোর্টিং যত ডকুমেন্টস আছে সেটা আলোচনা করি। দেখেন এখানে আপনি যখন 6টা লাইট নির্ধারণ হলো, বুঝেন ঘটনাটা, তখন আপনাকে যে আপনার এটা দৈর্ঘ্য এটা যদি প্রস্থ হয় এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করলে আপনি পাবেন 2.06, একটা লাইট থেকে একটা লাইট দূরত্ব হবে 2.06। যে মানটা পাবেন আবার এটাকে আপনার 2 দিয়ে ভাগ করতে হবে এই পাঁচটা নির্ধারণ করার জন্য, এই পাঁচটা নির্ধারণ করার জন্য এটাকে 2 দিয়ে ভাগ করলে 1.0
মিটার আপনি পাবেন। এই পাশে 1.0 মিটার, এই পাশে 1.0। তাহলে দেখেন ইকুয়ালি আমার একটা সাজলো। আচ্ছা, এখানে ডাবল আর এখানে তার অর্ধেক কেন? এখানে যা হবে তার এখানে ডাবল কেন? এখানে একটা টেবিল থাকবে, এখান থেকে আলো পাবে। এখানে যে টেবিলটা থাকবে এখান থেকে 50% পাবে এখান থেকে। তাহলে দেখেন সারফেক্স ইকুয়ালি আপনার 300 লাক্স বা আপনি মেনটেন করতে পারবেন। এটা হচ্ছে যেন আপনার চোখের ক্ষতি না হয়, এই জন্য এটা সিকোয়েন্সলি আপনি এটা ক্যালকুলেশন করতে পারবেন। স্যার এখানে থ্রিটা কোথা থেকে আসলো? দৈর্ঘ্য প্রস্থ যখন আমরা গুণ করবো থ্রি দিয়ে, থ্রিটা কিসের মান? তিনটা লাইট, একটা লাইট, দুটো লাইট, তিনটা লাইট, কয়টা লাইট ও হবে লা তাই দিয়ে ভাগ দিবেন। ও লাইট, আচ্ছা আচ্ছা, আর দুই থ্যাংক ইউ স্যার। পাশের জন্য 2 দিয়ে ভাগ দিবেন, যেটা আপনার এই পার্টটা পরে হবে। দুই পাশের ওকে, অর্ধেক এই পাশটা হবে, এই পাশের ডাবল এই পাশ হবে। ওকে, গেল। ওকে, থ্যাংক ইউ স্যার। এবার এবার প্রশ্নটা দেখেন যেটা হবে, এটাকে আপনি কয়টা, দুইটা সারি কয়টা আপনার দেখেন, যদি তিনটা হয় তাহলে তিনটা, আপনি দুইটা দিতে চাচ্ছেন তাহলে 2 দিয়ে ভাগ দিবেন। 2 দিয়ে ভাগ দিলে 1.8 পাবেন। এটাকে আবার এই পাশটা আপনি নির্ধারণ করবেন যে এই পাশটা ওয়াল থেকে কতটুকু ছাড়বেন। আবার এটাকে আপনি 2 দিয়ে ভাগ করে আপনি 0.2925 আর কি, 0.925 এই দেখেন কত সুন্দর ভাবে আপনার স্কোয়ার ভাবে আপনার সাজবে। যদি এখানে ফ্যান থাকে, যে ফ্যানের নিচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে একটু করে আপনি যতটুকু এটা সরাইবেন ততটুকু এটা সরাইতে পারবেন। আর যদি না পড়ে তাহলে এই ক্যালকুলেশনটাই হবে। ওকে, আপনি এখন পেলেন। এখন আমাদের বিষয় হচ্ছে এটা কি আপনি দড়ি ধরে করবেন না, এটা হচ্ছে অটোক্যাডে আপনি, অটোক্যাডে আমি যাচ্ছি না, অটোক্যাডে দেরি হয়ে যাবে। এটা হচ্ছে অটোক্যাডে আপনি সিম্পল ভাবে আপনি কমেন্টস দিবেন, আপনি পেয়ে যাবেন। যদি যেতে বলেন তো যাবো, যদি আপনাদের সময় থাকে। আমার তো সারা রাত আমি আলোচনা করতে পারবো, কোনো সমস্যা নেই। দেখেন এই যে অটোক্যাডে বিভিন্ন প্রজেক্ট গুলো আছে আমাদের, প্রজেক্ট গুলো আপনাদের সাথে শেয়ার করবো। এখান থেকে নিয়েই কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন। তো বিভিন্ন ডকুমেন্টস, বিভিন্ন আপনার স্ট্যান্ডার্ড এবং নিজের চেষ্টা যদি থাকে, ইনশাল্লাহ আপনি ভালো করবেন। এটা আমার মানে আত্মবিশ্বাস, এবং করতেছে অনেকে। আমাদের এই সামনে যে কোর্স চলবে সেটা হচ্ছে 22তম কোর্স চলবে ইনশাল্লাহ। এখানে সিনিয়র থেকে শুরু করে ডিজিএম, জিএম, আমাদের কোর্সের অসংখ্য আমাদের পার্টিসিপেন্ট, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সো যদি সুযোগ থাকে তো আসেন, দেখা হবে। আচ্ছা, এটা দেখেন, এটা একটা কোর্সের এই যে আমরা যেটা করে রাখি রাখি। আচ্ছা, একটু চালু হোক, disturb করবো না। এই দেখেন, এই যে ডিভি টিভি থেকে শুরু করে একদম কমপ্লিটলি একটা প্রজেক্ট। প্রজেক্ট গুলো নিয়েই আপনারা কপি পেস্ট করে কিন্তু কাজ করতে পারবেন। করতে করতে যখন শিখে যাবেন কোথায় কি নেবেন, টোটাল একদম কমপ্লিটলি আমাদের ড্রয়িং আছে। এখন দেখেন যেটা বলতেছিলাম, এই যে এই জায়গাটা আপনি এখানে 3টা লাইট সেট করবেন। এই নিয়ম মাফিক কিভাবে আপনি এটা হবে, নিয়ম মাফিকটা হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই এখানে যে একটা কমেন্টস দিতে হবে, DIV যদি আপনি দেন, এন্টার দেন, তাহলে দেখেন এখানে বলছে যে সিলেক্ট অবজেক্ট ডিভাইডেড রোল। কাকে আপনি এই যে নিচে তাকান, ডিভাইডেড, সিলেক্ট অবজেক্ট ডিভাইড, কাকে ভাগ করতে চান? আমি এই খণ্ডকে ভাগ করতে চাই। এটা ভাগে ভাগ করতে চাই, 3টা ভাগে ভাগ করতে চাই, যদি 3টা লাইট দেবো, কেটে দিলেন, দেখেন 3টা খণ্ড হয়েছে কিন্তু আপনার নিয়ম মাফিক হয়নি, মানে আপনার এটা চলবে না। আবার আপনি DIV ডিভাইডেড বাই কমেন্ট দেন, কয়টা ভাগ ভাগ করবো আমরা? 6টা ভাগে ভাগ করবো। কি হলো? ও, এটা সেট করেনি, ভুল হয়েছে। DIV, আমি অবজেক্ট একে ভাগ করতে চাই, কয়টা ভাগে ভাগ করতে চাই বলে দিচ্ছি, 6টা ভাগ। এই দেখেন, এই 6টা ভাগে ভাগ করতে চাই, আমি মধ্যখান থেকে একটা করে উঠাই ফেলবো। এটা একটা একটা টেকনিক। তাহলে দেখেন তো এখন আমার স্ট্যান্ডার্ড হয়েছে, এই যে মান দেওয়া আছে, এখানে যেটা হয়েছে তার ডাবল হয়েছে, এখানে হচ্ছে এটা। ওকে, এখন জাস্ট খালি এটাকে নিয়ে আপনি নিচে দিয়ে দেবো, স্ট্যান্ডার্ড শেষ। তাহলে আপনি যদি অটোক্যাড জানেন, আপনি ভাই খুবই চমৎকার ভাবে আপনি সবকিছু করতে পারবেন, যেটা আপনি কল্পনা করতে পারবেন না যে কতটা আপনি স্মুথ ভাবে আপনি কাজ করতে পারবেন। সো আমি চাই যে আপনারা যেহেতু সেমিনারে যুক্ত হয়েছেন, মূল্যবান সময় নষ্ট করতেছেন, আপনারা অটোক্যাডটাকে অবশ্যই এবং নিয়ম জেনে, আবার অটোক্যাড শুধু জানলে হবে না, যদি আপনি নিয়ম না জানেন তাহলে কিন্তু বিপদ আছে। নিয়ম না জানলে আপনি অটোক্যাডে করবেন নাকি? নিয়ম জানতে হবে, অটোক্যাড করতে হবে, দেন আপনি
স্টাডি করতে হবে, আপনি এগিয়ে যাবেন। এখানে একটা এলপিএস এর ড্রয়িং দেখানোর জন্য উনি প্রিপারেশন নেই, আমরা আলোচনা যাই। তারপরে দেখেন এসএলডির কথা বলি। এসএলডি একটা ইঞ্জিনিয়ার যদি কেউ জানে ভাই, মানে পারফেক্টলি এসএলডি, মানে আপনি মানে অনেক এগিয়ে যাবেন। পারফেক্টলি অ্যাপ্রুভ যেন মানে এসএলডি অ্যাপ্রুভ করার মতো ক্ষমতা থাকে আপনার, যে এসএলডি অলমোস্ট ঠিক আছে। তাহলে আপনি অনেক কিছু জানতে হবে, সুইং মেশিন থেকে শুরু করে বাউন্ডারি লাইট থেকে শুরু করে বড় মেশিন থেকে শুরু করে সবগুলো আপনি যখন প্রপারলি জানবেন তখনই কিন্তু এসএলডি করতে পারবেন। আর এসএলডি করার জন্য যেটা হবে, ড্রপ আউট মানে এসএলডি বা লোড ক্যালকুলেশন করতে হয় সবসময় নিচের দিক থেকে। এই নিচের গুলো সবগুলো দিয়ে আপনি মেন বাসবার ক্যালকুলেশন করবেন, বেকার ক্যালকুলেশন করবেন, এবং দেখেন এগুলোতে আপনার ট্রান্সফারের মধ্যে যে ইনফরমেশন গুলো থাকে, কত মাপের এলটি প্যানেল নেবেন, কত প্যানেল আপনি লোড ক্যালকুলেশন করবেন, বিসিবি নেবেন কিভাবে, টিপ করবে কিভাবে, টোটাল সেমুল গুলো কিভাবে, এভাবে সাজিয়ে সাজিয়ে আপনাকে, এগুলো হচ্ছে আমার ড্রয়িং করা সব, এগুলো আপনাকে এখানে আসতে হবে। তারপরে দেখেন এখানে একটা ইয়ার আছে, অ্যাপ্রুভ পাওয়ার ড্রয়িং, এটা আর অ্যালায়েন্সে যখন চাকরি করতাম কয়েক বছর আগে, এই ড্রয়িংটা আমার করা। তো দেখেন এই ড্রয়িংটা এলটি প্যানেলটা চিন্তা করছেন কত বড়, 33 অ্যাম্পিয়ার, এর থেকে তো বড় বড় আছে। এদিক থেকে যে এই যে ইনফরমেশন গুলো আপনি লিখলেন বা লিখলাম, এগুলো যদি নিয়ম না জানেন আপনি কি লিখবেন বলেন। তারপর হচ্ছে যেটা, এটা হচ্ছে আর্থিং পিট লেআউট ডায়াগ্রাম। তারপর হচ্ছে দেখেন এগুলোতে ছোট ছোট এই যে ডিভি, এমডিভি, এমডিভি, ডিভি, এগুলা, এই যে ড্রয়িংটা, এই ড্রয়িংটা আপনাকে 2 মাসে করতে হবে। যদি আপনি এই সূত্র বাসায় করতে যান, তাহলে আপনার এটা এই 1 বছরও সময় লাগবে। স্যাম্পল গুলো কিভাবে কি দিবেন, তার এটা দেখেন, এটা 72টা বেকার আছে। হ্যাঁ, 72টা বেকার যদি আপনি লোড ক্যালকুলেশন শর্টকাট না জানা করেন, তাহলে তো আপনার জীবনটা মাঠে করে। তো এই জিনিসগুলো করার জন্য অবশ্যই আপনাকে শর্টকাট টেকনিক অবলম্বন করে এবং প্রপার জেনে আপনাকে আগাইতে হবে ভাইরা। এসএলডি গেল, এই কোর্সে আমাদের এসএলডি পরিপূর্ণভাবে শিখতে পারবেন ইনশাল্লাহ। এই যে বিল্ডিংটাতে এলপিএস প্রয়োজন কিনা, আপনি কিভাবে বুঝবেন যে এটাতে এলপিএস প্রয়োজন কিনা? আপনি তো ইঞ্জিনিয়ার, তখন কি করতে হবে, এটার উচ্চতা 2 রকম ভাবে এটা আপনি করতে পারবেন। রিস্ক অ্যাসেসমেন্ট করে করতে পারবেন বিএনবিসি তে, যদি রিস্ক ইন্ডেক্স 40 ইন্ডেক্স হয় তাহলে ওই বিল্ডিং এ অবশ্যই এলপিএস প্রয়োজন। এটা হচ্ছে বিএনবিসি বলতেছে। আর এনএফপিএ বলতেছে যে বিল্ডিং এর হাইট যদি 75 ফিট, 75 ফিট বা 23 মিটার হয়, তাহলে হচ্ছে ক্লাস 1 আর ক্লাস 2 নামে দুইটা হয়ে আছে। ক্লাস 1 এর ম্যাটেরিয়াল দিয়ে, নিয়ম দিয়ে আপনি এটা এলপিএস করবেন। আর 75 ফিটের বেশি যদি হয় বিল্ডিং এর হাইট, তাহলে ক্লাস 2 এর ম্যাটেরিয়াল দিয়ে আপনি এলপিএস করবেন। এই যে কথাটা বললাম ক্লাস 1 আর ক্লাস 2, এটা কোথায় পাবেন? এটার জন্য যেটা করে রাখছি আমরা, 9টা পেজ কেটে রাখছি বিএনবিসি তে। 9টা যদি আপনি পাতা পড়েন, তাহলে আপনি এই 9টা একটু দেখিয়ে আসি, যেহেতু এই 9টা পেজ যদি আপনি পড়েন ইলেকট্রিক্যাল, এই যে এখানে 9টা, তাহলে আপনি এলপিএস এর ব্যাপারে আপনি বিএনবিসি যা বলছে, কি ম্যাটেরিয়াল নেবেন, কেন নেবেন, আপনি এখানে পাবেন। 9টা পেজ পড়তে কতক্ষণ আপনার এটা গল্পের বই পড়া করে পড়তে হবে। যে রিস্ক অ্যাসেসমেন্ট বললাম না, যে 40 হতে হবে, দেখেন এই যে এখানে 40 হতে গেলে অ্যাসেসমেন্ট, তাহলে আপনার এলপিএস প্রয়োজন, বিএনবিসি বলছে। বিএনবিসি তো এটা বলতেছে। এখন এনএফপিএ কি বলতেছে? এনএফপিও একবারে খুব ক্লিয়ার ভাবে বলতেছে, এনএফপিএর বই আমাদের পিডিএফ আছে, এখান থেকে আপনি ওটাও দেখতে পারবেন। এবং এই পিডিএফ গুলোকে আলোচনা করি, স্লাইড আলোচনা করি, দেন প্র্যাকটিক্যালি কিভাবে আমরা কাজ করি সেটা নিয়ে আলোচনা করি। প্রত্যেকটা এগুলো নিয়ে আমরা ক্লাস করবো ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে এলপিএস। আমি আপনাদেরকে বলতেছি আমাদের কোর্স মডিউল আছে, কোর্স মডিউলটা আলোচনা করবো আপনাদের সাথে। যারা কোর্স করতে ইচ্ছুক, আমাদের আলোচনার যেহেতু কিছুটা বুঝতেছেন, চ্যাট বক্সে নাম্বার দেওয়ার জন্য অনুরোধ করতেছি, আর আলোচনা তো হবেই। থার্মোগ্রাফি, থার্মোগ্রাফিটা কি? এটা একটা হচ্ছে মিটার। এটা হচ্ছে আপনার বেকার থেকে শুরু করে কেবল বা ট্রান্সফরমার টার্মিনাল থেকে শুরু করে এটা যে কত টেম্পারেচার এখানে আছে আপনি তো জানেন না। তখন এই মিটারটা যদি আপনি স্ক্যান করেন, দেন কোন পয়েন্টে কত আপনার টেম্পারেচার সেটা দেখানো যাবে। এটা আবার স্টেজ আছে, স্ট্যান্ডার্ড। এটা স্টেজ অনুযায়ী এই 0, 1, 2, 3 কত টেম্পারেচার কোন স্টেজে যাবে, এটা ক্যালকুলেশন করে সবগুলো হিসাব নিকাশ করে আপনাকে
এই হচ্ছে এনআইটির ভাষায় এটাকে আপনাকে তৈরি করতে হয়, থার্মোগ্রাফি বলে। কেবল ইনসুলিন রেজিস্ট্যান্ট টেস্ট, এটা জানেন যে কেবল গুলো আমাদের ফেজে বা হচ্ছে বিভিন্ন জায়গায় যখন আমরা ইউজ করি তখন এই যে ইনসুলেন্স থাকে উপরে, সেখানে নির্দিষ্ট আপনার একটা রেজিস্ট্যান্সের মান থাকতে হয়। সর্বনিম্ন 5,000 মেগা ওহম সর্বনিম্ন যখন থাকবে, উপরে আপনাকে থাকতে হবে, তাহলে এই কেবলটা চলবে। যদি এটাতে ব্যারিয়ার নষ্ট হয়ে যায় তাহলে কেবলটা নষ্ট। এই হচ্ছে বিষয়। আমাদের যে আজকের আলোচনার যে বিষয় ছিল এগুলোর সাথে আরো কিছু মানে টোটাল ফ্যাক্টরির অটোক্যাড থেকে শুরু করে তিনটা আমাদের যারা অটোক্যাড জানেন না তারাই অটোক্যাড শিখতে পারবেন। এবং অটোক্যাড শুধু না, অটোক্যাডের সাথে সাথে যে নিয়ম নীতি, অটোক্যাডটা একটা হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ড যেভাবে নিতে পারেন আপনি, কিন্তু এটাকে আপনার পারফেক্টলি সাজানোর জন্য যত কিছু অলংকার প্রয়োজন ইলেকট্রিক্যালের আপনারা আমাদের এখানে পাবেন ইনশাল্লাহ। এবং লাইফ টাইম এক্সেস, আপনি ইঞ্জিনিয়ারিং টার্মে যদি বলেন যে না আমরা সবকিছু শিখে নিয়েছি শেষ, বিষয়টা এরকম না, শেষ বলে কোনো কথা নেই। আপনাদের সাথে আমরা যেহেতু এটা নিয়ে কাজ করতেছি 24 আওয়ার্স আপনাদের সাথে আমরা থাকবো। এটা হচ্ছে আমাদের কোর্স মডিউল, যে বেসিক আইডিয়া অফ ইলেকট্রিক্যাল ডিজাইন থেকে শুরু করে আপনি ইলেকট্রিক্যালের বিএনবিসি অনুযায়ী কিভাবে কেবল ক্যালকুলেশন, বাসবার ক্যালকুলেশন, বেকার ক্যালকুলেশন, এবং 4টা ক্লাস হবে অটোক্যাডের উপরে। অটোক্যাডের উপর হওয়ার পর ওভার কারেন্ট প্রোটেকশন থেকে এসিবি, বিসিবি, ট্রান্সফরমার থেকে শুরু করে সাবস্টেশনের ডিজাইন, সাবস্টেশন এজ পার বিএনবিসি, এনএফপি এর মতো করে কি হবে সিলেকশন করবেন, পিএফআই, এভাবে টোটাল এলপিএস ডিজাইন, তারপর হচ্ছে আপনার এসএলডি কিভাবে অ্যাপ্রুভ নেবেন, এভাবে লাস্ট একটা আপডেট সিভি রাইটিং ক্লাস কিভাবে করতে হবে, সিভি তৈরি করবেন, সেটা নিয়ে আলোচনা হবে আমাদের। কেমন? তারপরে কি অল ডকুমেন্টস পিডিএফ দেবো, ডেইলি ক্লাস রেকর্ড, অফলাইন ক্লাস করার অপরচুনিটি, সাবস্টেশন প্র্যাকটিক্যাল করে, এখানে সাবস্টেশন আছে, প্র্যাকটিক্যাল করতে পারবেন। তার সাথে সাথে আমাদের যে সার্ভিস গুলো আছে, অ্যাডভান্টেক বিডি, প্রফেশনাল ইন্ডাস্ট্রি অটোমেশন, তারপর অটোক্যাড যেগুলো বলেছি এর আগে, জন্য এটা শর্ট করতেছি, আর অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ইন্ডাস্ট্রি স্পেয়ার পার্টস, অটোমেশন, এইগুলো নিয়ে আমরা কাজ করতেছি। তো আজকে আমরা যে আলোচনার মূল বিষয় ছিল এগুলো। আপনারা যারা আমাদের কোর্স করতে চান বা আপনাদের যারা কোনো কোশ্চেন আছে, তাদের কোশ্চেন গুলো করবেন। এবং কোর্স যারা করার ইচ্ছা আছে, যে না কোর্স করলে কি হয়, যে না ভাই কোর্স করার জন্য করতে হবে কেন, আসলে কি আপনি যেটা আমাকে এখন প্রশ্ন করবেন সেটা উত্তর দেবো। আপনি 5 দিন আমার কাছে 2 দিন যদি ফিরে আসতে চান আসতে পারবেন, যে যতটুকু বলবেন ততটুকু। আর যখন কোর্স থাকবে তখন সিকোয়েন্সলি আগানোর একটা সুযোগ থাকে। কেমন? সিকোয়েন্সলি, যে দেখেন আজকে সেমিনার ডেট ছিল, তাই আমার শত ব্যস্ততা, মানে ব্যাপক ব্যস্ত ছিলাম, সবগুলোকে আমাকে সাইড করে কিন্তু আপনাদের সাথে আমাকে বসতে হয়েছে। কয়েকজন এখানে অ্যাটেন্ড হয়েছেন এটা আমার মুখ্য বিষয় না, আপনাদেরকে আমরা ডেডলাইন দিয়েছি, সো আমাকে সেমিনারটা করতেই হবে। থ্যাংক ইউ সবাইকে। আর আমি আবারও বলতেছি, যারা কোর্স করতে চান তাকে নাম্বারটা দেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের আজকে ক্লাস রেকর্ড যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাকে আমরা পাঠিয়ে দেব। আর যারা কোর্স করতে ইচ্ছুক বা আমার সাথে কথা, শুধু চ্যাট বক্সে যারা নাম্বার দিবেন তাদেরকে শুধু আমি কল করব। আর রেজিস্ট্রেশন যারা করেছেন তারা অফিসে ফোন দিবে, মানে এই হচ্ছে বিষয়। আর আজকের একটা অফারের কথা বলছিলাম আমি, আমাদের সকল কোর্সেই এই জানুয়ারি মাস, নতুন মাস উপলক্ষে আমাদের একটা ছাড় চলতেছে, দেখেছেন আপনারা মেবি। ছাড়ের আওতায় আছে সকল কোর্স, অটোমেশন যে 5-in-1 থেকে শুরু করে আপনার ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের তো কোর্স থেকে শুরু করে যে 35,000 কোর্স, 27,000 টাকা, 18,000 কোর্স, 12,500 টাকা, এবং এবিসি লাইসেন্সের জন্য টোটাল বিষয়টা আমরা হেল্প করবো 2,490 টাকায়, মানে 2,500 টাকায় আপনি এবিসি লাইসেন্স সার্টিফিকেট থেকে শুরু করে আপনি আমাদের যত কিছু হেল্প করার আপনাকে আমরা হেল্প করবো ইনশাল্লাহ পাওয়ার জন্য। তার সাথে সাথে দেখেন আমাদের আজকের যে কোর্সটা সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিজাইন, নিশ্চয় আরএসি নিরাপন স্যার 7,000। আপনাদের এখানে কি স্কাডা করা হয়? হ্যাঁ, স্কাডা করা হয়। তো ওইটা তো কতদিন লাগবে স্যার, ওটা যদি করা হয়? এটা যদি আপনার লেভেলটা একটু জানতে হবে, আপনি আমার নাম্বারটাতে, এই যে 31 নাম্বারটা আমার কাছে থাকে, আপনাকে একটু লাস্টে কত, 531? হ্যাঁ, আপনাকে নিয়ে স্টাডি 500? করতে হবে, দুই ভাই গল্প করে তারপর আমি বলতে পারবো যে আপনার কতদিন লাগতে পারে। হুম। তো আচ্ছা আচ্ছা। আজকের যে কোর্সটা, আমাদের রেগুলার কোর্স ফি হচ্ছে আপনার 7,500 টাকা। আমরা এখানে সর্বোচ্চ ছাড় দিয়ে 5,000 টাকা এই নতুন মাস উপলক্ষে করেছি।
আর স্যার আপনাদের এখানে টোটাল ক্লাস কয়টা থাকবে? এখানে শুনেন, কোর্সে আমাদের সকল কোর্সে ক্লাস ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমাদের মডিউল। মডিউলে যেটা আছে সেটা করতে যেয়ে যদি মনে করেন আমরা মডিউলে 22টা ক্লাস দিয়ে রাখছি, সেখানে যদি 30টা আলোচনা করতে হয় আমরা করব। মানে আমাদের মডিউলটাকে ফোকাস দিই। স্যার এটা কি মান অনলাইন সব যে নাকি অফলাইনে? অনলাইনে ক্লাস হবে, আপনি যদি অনলাইন ধরেন এখন আপনি আমার সাথে ক্লাস করতেছেন, আপনি যদি জি। কালকে আসতে চান, প্রতিদিন আসতে চান, আমরা অফিসে বসে আপনি আসতে পারবেন। কিন্তু রেগুলারলি 2 দিন অনলাইনে ক্লাস হবে রাত 9টার পর, এটা হতে থাকবে। আপনি অফলাইনে যেমন যেমন অন্য প্রতিষ্ঠানে অন্যরা কি অনলাইনে তো করে, স্যার শুধু থিওরি গুলা, অফলাইনে তো মানে প্র্যাকটিক্যাল করে, হ্যাঁ রাইট? প্র্যাকটিক্যাল আমি বলি, অফলাইনে প্র্যাকটিক্যাল যদি আপনি থিওরিও করতে চান যে আমি কালকে আসতেছি ভাই এই বিষয়টা আমি ই করবো, সবাই তো আসবে না, আপনি আসতে পারবেন। বিষয়টা হচ্ছে আমাদের সকল কোর্স হচ্ছে অফলাইন অনলাইন, মনে করেন এক ফি দিয়ে আপনি দুইটা অপরচুনিটি পাবেন। অন্য প্রতিষ্ঠান হলে না যে অফলাইনে এত টাকা অনলাইনে এত টাকা, এরকম না। আমাদের কথা হচ্ছে যে আপনি যেমনে হোক আমরা যে বিষয়টা আলোচনা করতেছি বা আমরা জানি আপনি আমাদের কাছ থেকে নেন, আমাদের মুখ্য বিষয় হচ্ছে এটা, বুঝতে পেরেছি। হুম। আমাদের এই কোর্সটা 5,000 টাকা আমরা সর্বনিম্ন রেখেছি, এখানে হিউজ পরিমাণ ডকুমেন্টস পাবেন, হিউজ পরিমাণ। ঠিক আছে, এবং আমি চ্যালেঞ্জ করব যারা মনে করেন 1 বছর জব করছেন বা করতে চান, তাদের জন্য কতটা এটা হেল্পফুল হবে। যারা 5 থেকে 7 বছর জব করছে তাদের সাথে আপনি ডিসকাস করতে পারবেন যে না আমি এতে কিছু জানি। কেমন? আহ, আমি তো কোর্স মডিউল দেখালাম মোস্তফা ভাই, যেটা ওটা হচ্ছে কোর্স মডিউল। আর হচ্ছে আজ কালকের মধ্যে যারা আপনারা অ্যাডমিশন নেবেন, ফুল দিয়ে পেমেন্ট দিয়ে, তাদের জন্য আমরা 4,000 টাকা কোর্স ফি রাখবো। 1,000 টাকা তাদের জন্যই। যদি আপনি ফুল না দিতে পারেন, অলমোস্ট 60% আপনার পেমেন্ট করতে হবে কালকের মধ্যে। আর না হয় পরে করলে 5,000 টাকা কোর্স ফি। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কারো কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, আর কোর্স করতে চান, এখানে বিষয়টা হচ্ছে যে কোর্স করলে আপনার টাকা 5-6 হাজার টাকা আপনার বৃথা যাবে, বিষয়টা এরকম না। আপনি কি পরিমাণ আপনি জাম্প করবেন এই মানে জব লাইফে, এটা আপনি কোর্স করলে বুঝবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। কোর্স করতে হবে এমন কোনো বিষয় নেই, যাদের প্রয়োজন আছে তারা করবেন। আর সবাইকে আমার অফিসে কফির দাওয়াত দিয়ে আমি আজকে, যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি সেমিনার শেষ করব। আর আবারও বলতেছি, যারা কোর্স করতে চান তারা চ্যাট বক্সে নাম্বার দেবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলুন প্লিজ। আচ্ছা, আমি আসলে কোনো জব করি না। আমি ফ্রেশার, বের হয়েছি কেবল। তো আমি অটোকেড শিখতেছি। অটোকেড 2D টা আমার মোটামুটি শেষ হয়ে গেছে। তো আমি চাইতেছিলাম যে অটোকেড ইলেকট্রিক্যালটা শিখবো, মানে কোনো প্রতিষ্ঠানে শিখবো। 2D টা ইউটিউব দেখে দেখে শিখছি, মোটামুটি ভালোই পারি। তো আমি ভাবছিলাম কি অটোকেড ইলেকট্রিক্যালের কোনো কোর্স হচ্ছে কিনা আপনাদের। হ্যাঁ, কোর্স আর হচ্ছে আজকে আমাদের যে ইলেকট্রিক্যাল প্রতি মাসে। আর আজকে যেটা দেখাইলেন, এটা কি হচ্ছে যারা জব হোল্ডার তাদের জন্য নাকি না না না, ফ্রেশারদের? এসবদের জন্য তো আরো বেশি সুযোগ এটা। জবরা তো জব পেয়ে গেছে, হ্যাঁ, আর আপনারা জব পাওয়ার জন্য এটা আপনাকে মানে না মানে অনেক হেল্প করবে আর কি। এটা তো সবগুলো হচ্ছে আপনার টেকনিক্যাল সাউন্ড, টেকনিক্যাল সাউন্ড যত গুড হবে, আপনি ওই যে ফেসার কথাটা, এই এই কোর্স করলে আপনার ফেসার কথাটা আপনার শরীর থেকে ঝরে পড়বে। বাংলাদেশে যেটা একটা মানে ল্যাঙ্গুয়েজ আছে আর যেমন ফেসার। আরেকটা বিষয় হচ্ছে যে আমি আসলে আমার ক্যারিয়ারটা সোলার সেক্টরে হচ্ছে করতে চাচ্ছিলাম। তো এই জন্য ভাবতেছিলাম যে ইলেকট্রিক্যাল অটোকেডটা শিখবো আগে। তো তো আসলে আমার ইলেকট্রিক্যাল অটোকেডটা সোলার সেক্টরে কতটুকু হেল্প করবে এটাও একটু জানার আচ্ছা, প্রয়োজন আপনি ছিল আর কেন কি। সোলারটাকে আপনি বেছে নিলেন মুস্তফা ভাই? আমার আসলে ভালো লাগে আর কি, যে সোলার সেক্টরটা দিন দিন গ্রো করতেছে। তো এই জন্য আর আমি একবারে যে হার্ড অ্যান্ড ফাস্ট ট্রাই করতেছি যে আমার 1 মাসের মধ্যেই জব হইতে হবে এমন না। হয়তো 5-6 মাস পর আমি অ্যাপ্লাই করা শুরু করবো জবের জন্য। মানে আমি হচ্ছে বিসিএস দিব, তো বিসিএস দেওয়ার পরে আমি জবের ট্রাই করব। তো ওকে, গুড গুড। বিষয়টা প্রিপারেশন নিচ্ছেন, এই তো সব মিলিয়ে প্রিপারেশন নেন। হ্যাঁ, তবে আমি আমি আসলে বলবো যে সোলার জেনে বলেন, তারপর হচ্ছে মানে আমি আগে মোটামুটি একটা ভালো ধারণা নিয়ে তারপর জবে অ্যাপ্লাই করতে চাচ্ছি। না ভালো, ওটা যদি আপনি আপনি ব্যালেন্স করতে হবে একদম। আবার লং টাইম এরকম করলে হবে না যে আপনি মনে করেন কোর্স করতেছেন, বিভিন্ন জায়গায় শিখতেছেন,
ওই দিকেও আপনাকে ব্যালেন্স করতে হবে। আর বিসিএস এর ব্যাপার তো আপনাকে হার্ডলি প্রিপারেশন নিতে হবে, যদি সেটা আল্লাহ না দেয় তো সেই ক্ষেত্রে হ্যাঁ বেশি দিন আবার রাখা যাবে না। আমি সবসময় সবাইকে বলি যে লার্নিং এর জন্য সর্বোচ্চ 1 বছর, ঠিক আছে? আর 6 মাসেই বেস্ট। যদি আপনি যেহেতু দুইটা নিয়ে হাঁটতেছেন, সেক্ষেত্রে আপনার না, ক্ষেত্রে দুইটা ভিন্ন। নিয়ে আমি হার্ড অ্যান্ড ফাস্ট ট্রাই করতেছি না, আমি জাস্ট প্রতিদিন 1 ঘন্টা সর্বোচ্চ সময় দিচ্ছি অটোক্যাডে, এর বেশি দিচ্ছি না। জানাব আর জানাব এটা আমি আমার এটা করতেছি। ভালো ওই করেন যে আপনি, এটা আপনার হচ্ছে জন্য। আপনাকে যেটা কোশ্চেন করছিলাম যে মানে ইলেকট্রিক্যাল অটোক্যাড শেখাটা সোলার সেক্টরে ক্যারিয়ার করার জন্য কতটুকু হেল্পফুল হবে। ভাইয়া, সোলার মনে করেন আপনি তো সোলার নিয়ে ভাবতেছেন, সোলারটা আসলে কি? ওখান থেকে তো পাওয়ার জেনারেশন করে তো আপনাকে ডিস্ট্রিবিউশন করতে হবে নাকি? হ্যাঁ তো সোলার তো ওয়ান কাইন্ড অফ জেনারেটর নাকি? কারেন্ট তৈরি করে হ্যাঁ দিচ্ছে আমাকে। হ্যাঁ কারেন্ট তৈরি বুঝছি। করার তারপর পরের অংশ তো লোড ক্যালকুলেশন নিয়ম নীতি। হ্যাঁ মনে করেন সোলারের উপরে যেটা আছে সেটা একরকম ক্যালকুলেশন তো করলেনই, আপনি জানেন গুড। যে জেনারেট করলো তারপরে আপনি কি করবেন? সেটাকে তো ডিস্ট্রিবিউশন করতে হবে, সেটাকে আপনার কন্ট্রোল করতে হবে, ট্রান্সমিট করতে হবে। সেটা তো হ্যাঁ এখানে তো এগুলোই কাজ। হুম, সেটাই তো। আপনাদের কি কোনো হচ্ছে অটোক্যাড ইলেকট্রিক্যালের কোর্স চলতেছে কিনা? যে আমাদের সকল কোর্সেই প্রতি মাসেই চালু হয়, যে কোর্সগুলো দেখতেছেন অটোমেশন থেকে শুরু করে, আমাদের অনলাইন অফলাইন মিলিয়ে প্রায় 600+ পার্টিসিপেন্ট আমাদের বর্তমানে। হুম, সো আচ্ছা আচ্ছা। আপনার অনলাইন অফলাইন প্রতিটা মানে যতগুলো দেখছেন 18টা মতো কোর্স আছে, প্রতিটাই কোর্স আমাদের প্রতি মাসে লঞ্চ হয়। ওকে। হুম, আচ্ছা যাই হোক, ঠিক আছে। আর কোনো ভাই কোনো পরামর্শ বা আজকের গোটা সেমিনারের উপরে কোনো কথা থাকলে, প্রশ্ন থাকলে বলবেন, এবং পরামর্শ থাকলে দিবেন প্লিজ। আপনাদের মানে উৎসাহ আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে যাবে আর কি। কোনো ভাই যদি কথা বলতে চান, সুযোগ আছে, আমরা কয়েক মিনিট আছে। আর যারা কোর্স করতে চান তারা তো নাম্বারে দিবেন। আর যারা রেজিস্ট্রেশন করেছেন আজকের ভিডিও কোর্স মডিউল, তাদেরকে পাঠানো হবে আর কি, অবশ্যই। পরামর্শ বলুন ভাই, আছেন? যে কোনো ভাই আজকে সেমিনার বা প্রয়োজনীয়তা বা হচ্ছে কোনো পরামর্শ থাকলে সহায়কালী যে কোনো ভাই বলতে পারেন আর কি। আমরা 5 মিনিট ওপেন থাকবে আমাদের লিঙ্ক।